Ladies and gentlemen, we are about to start our session, State of Women Entrepreneurship, what we have achieved. It is a very important subject and I think it is gaining importance every day. We have a distinguished panel, Ms. Simeen Mahmud, Mr. Muhammad, she is the head Gender Studies Cluster, BRAC Institute of Governance and Development. We all know her. Mr. Muhammad Shafiqul Islam, Managing Director, SME Foundation. We all know him also, working with SMEs and especially with concentrating on gender. Ms. Gulshan, Nasreen Chowdhury, Bangladesh Women Chamber of Commerce and Industries. And the trigger presentation is by Dr. Nazneen Ahmed of BIDS. I know her also. She is a very capable and does extremely well. Her research and her papers are very well presented. And may I now request, because we are running short of time, we do not have the other two panelists here. We are waiting. Gulshan Nasreen Chowdhury and Mr. Muhammad Shafiqul Islam. I think we will start because we have been allocated 75 minutes time, after which the next session will start and we will have 10 minutes for each speaker. And may I now request Dr. Nazneen Ahmed to give a presentation. Thank you very much. Good afternoon. Like the other presentation, I will present both in Bangla and English. I just got call from Gulshan Appa. She is on the way. She said she'll come, but I don't know about the other panelists. Maybe the organizers can contact. Anyway, so regarding the presentation, as like the other session, এই সেশনে আমরা যেটা করব কিছু কোয়েশ্চেন ট্রিগার করব এবং প্যানেলিস্ট এবং এখানে যারা ডিস্টিংগুইশড পার্টিসিপেন্টস আছেন তারাই আসলে মূল আলোচনা করবেন। সব কোয়েশ্চেন যে আজকে ট্রিগার করতে পারবো সেটা না, কারণ হচ্ছে সেশনের ব্যাপ্তি কম। তো সেই হিসাবে মেইন কিছু চ্যালেঞ্জেস ফোকাস করার চেষ্টা করব এখানে। So আমরা জানি যে when we talk about women entrepreneurship, women's labor force participation, এটা মূলে একটা যেটা থাকে যে we want to augment women's empowerment আসলে এই সব কিছুর মধ্য দিয়ে we want যে নারীর যে ক্ষমতায়ন সেটা যেন হয়। and ক্ষমতায়নের there are lots of different kinds of definition। এখানে যে আমি আজকে এখানে যা কিছু প্রেজেন্ট করব তার একটা অংশের জন্য ইনফ্যাক্ট আসলে সিমিন আপাকে ধন্যবাদ দিতে হবে যে বিআইজিডির সাথে এই মুহূর্তে ইউএনডিপির ফাইন্যান্স একটা কাজ করছে আমিও ইনভলভ আছি উইথ সিমিন আপা। সেইখানের কিছু কিছু বিষয় ওই স্টাডি থেকে ফাইন্ডিংস গুলো এখানে আসলে ইনক্লুডেড হয়েছে ইন দ্য প্রেজেন্টেশন। সো ওইখানেই আমাদের যে ডেফিনেশনটা উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট যেটা এখানে বলছি, যার জন্য উই এন্টারপ্রেনার করতে চাচ্ছি নারীদেরকে, সেখানে বলছি যে উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইজ আ প্রসেস থ্রু হুইচ উইমেন ওভারকাম অবস্টাকলস অ্যাট ইন্ডিভিজুয়াল, সোশ্যাল অ্যান্ড institutional levels and achieve effective control over their material well-being both in non-market and market spheres, and women's function as free and effective economic agent able to influence allocation, utilization and distribution of resources। তাহলে এখানে এত বড় সংজ্ঞার মধ্যে মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারছি, আমরা গুলশান নাসরিন আপা এসে গেছেন, সো উইমেন এন্টারপ্রেনারের রিপ্রেজেন্টেটিভ আমরা পেয়ে গেছি। সো এখানে যখন উইমেনদের এম্পাওয়ারমেন্টের কথা বলছি, একটা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল লেভেলে এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল লেভেলে, ইনস্টিটিউশনাল লেভেলে, এবং সেখানে মার্কেট এবং নন মার্কেট ফোর্সেস বোথ আর ইম্পর্টেন্ট। এবং এখানে যখন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, তো উইমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে উইমেন অ্যাজ এন্টারপ্রেনার অথবা উইমেন অ্যাজ এমপ্লয়ি। তো আজকের আলোচনাটা আমরা এন্টারপ্রেনারের জায়গায় রাখবো। উইমেন অ্যাজ লাইক আমার মতো যারা চাকরি করি তাদেরকে আমরা এই আলোচনায় আনছি না। আজকের আলোচনায় আমরা মূলত দেখতে চাচ্ছি যে উইমেনদেরকে এন্টারপ্রেনার করার ক্ষেত্রে আমরা কতদূর এগিয়েছি বা কোন ইস্যুগুলো এখন আমাদের ভেবে দেখতে হবে সেই জায়গাটা।
আর আমরা জানি যে এন্টারপ্রেনার যখন হতে হয় একজনকে, সে একা একা এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করার সাথে সাথে যদি রাষ্ট্রের এবং পলিসির সাপোর্ট না থাকে, তাহলে সেটা মেয়ে হোক আর ছেলে হোক, তার জন্য কিন্তু এন্টারপ্রেনার হিসেবে আত্মপ্রকাশ করাটা আইদার খুব ইজি হবে অথবা খুব ডিফিকাল্ট হবে। নাহলে আমরা ডুইং বিজনেস ইন্ডিকেটর বা অনেক কিছু কেন করি? বিকজ উই নিড পলিসি সাপোর্ট, উই নিড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। আমরা যদি খুব দ্রুত যাই তাহলে দেখবো যে ওভারঅল এন্টারপ্রেনার হোক বা এমপ্লয়ি হিসেবে হোক, উইমেন্স লেবার ফোর্স পার্টিসিপেশন কিন্তু এখনো মেইলের তুলনায় অনেক কম। এবং আমাদের যদিও ডেটা নিয়ে দেয়ার ইজ কন্ট্রোভার্সি, আমরা 2010 এবং 2013 যে লেবার ফোর্স সার্ভে, আমরা এটা এখানে যারা আছে সবারই জানা যে উইমেন্স লেবার ফোর্স পার্টিসিপেশন এই দুই সময়ের যে স্ট্যাটিস্টিক্স, তার মধ্যে দেখা গেছে যে কমে গেছে 36% থেকে 33%, 33.5% হয়েছে। কিন্তু এটা নিয়ে ডেটার সংকীর্ণতা বলেই এটাকে বলা হয়, বাট উই উইল নট গো ইন দ্যাট ডিবেট। বাট আমরা what we observe, there is a decline in women's labor force participation, এবং সেই ক্ষেত্রে আমরা একটু কিন্তু খেয়াল করলে দেখবো যে যদিও ছেলেদের ক্ষেত্রে লেবার ফোর্স পার্টিসিপেশন হচ্ছে 2013 অনুযায়ী 81.7%, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কিন্তু মেইল লেবার ফোর্স পার্টিসিপেশনও কিন্তু আসলে কমেছে এই দুই সময়ের ব্যবধানে। কাজে দেয়ার কুড বি প্রবলেম উইথ ডেফিনেশন, দেয়ার কুড বি প্রবলেম উইথ ডেটা, বাট বোথ মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে লেবার ফোর্স পার্টিসিপেশন নাম্বারে করেনি, পার্সেন্টেজের বিচারে কমেছে। এবং উইমেনের ক্ষেত্রে যে এই যে আমরা লেবার ফোর্স পার্টিসিপেশন কমে যাওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং সেইখানে আমাদের ডিফারেন্ট এইজ কোহোর্টে দেখা যাচ্ছে যে পার্টিসিপেশন কমার বিষয়টা ভিন্ন রকম। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাঝের যে জায়গাটা সেইখানে, অর্থাৎ যেই ওয়ার্কিং উইমেনের মধ্যেও যেই অংশটা, যে এইজ গ্রুপটা ইউথ এবং পোস্ট ইউথ জায়গায় পড়ে, ওইটাতেই কিন্তু পার্টিসিপেশনটা কমেছে। অর্থাৎ আমরা যদি এজ গ্রুপ দেখি 25 থেকে ধরে 49 পর্যন্ত যে এজ গ্রুপ মেয়েদের ক্ষেত্রে, তাদের লেবার ফোর্স পার্টিসিপেশন কমেছে। এবং এটা একটা খুব পজিটিভ ইয়ে দেয় না, কারণ এই গ্রুপটারই কিন্তু লেবার ফোর্সে পার্টিসিপেশন আসলে আমরা বেশি এক্সপেক্ট করি। এখানে একটু ভুল আছে, সরি, এটা এন্টারপ্রেনার হবে না, এটা হবে এস্টাবলিশমেন্ট। এইখানে আমি দেখাচ্ছি যে এটা ইকোনমিক সেন্সাসের ডেটা, খুব দ্রুত পাওয়ার পয়েন্টটা করাতে একটু লিমিটেশন আছে। ইকোনমিক সেন্সাসের ডেটা অনুযায়ী বাংলাদেশে টোটাল এন্টারপ্রাইজের সংখ্যা, ইকোনমিক যে এন্টিটি, অর্থনৈতিক যে এন্টিটি, তার সংখ্যা হচ্ছে ৭৮,১৮,৫৬৫, তার মধ্যে মেল হেডেড হচ্ছে ৭২ লক্ষ, আর ফিমেল হেডেড হচ্ছে ৫,৬৩,০০০। তার মানে আমাদের যত ইকোনমিক এন্টিটি আছে অ্যাকর্ডিং টু লেটেস্ট ইকোনমিক সেন্সাস অফ 2013, সেইটা অনুযায়ী হচ্ছে মাত্র 7% হচ্ছে ফিমেল হেডেড এন্টারপ্রাইজ। তাহলে একটু আগে আমরা দেখলাম একদিকে আমাদের লেবার ফোর্স সার্ভে বলছে যে উইমেন্স লেবার ফোর্স পার্টিসিপেশন কমছে বা ইন টার্মস অফ পার্সেন্টেজ, এবং যেই এইজ কোহর্টকে আমরা চাই যে খুব বেশি মাত্রায় তারা অ্যাক্টিভ হবে মোর, সেখানেই কমাটা অ্যালার্মিং। আরেকটা হচ্ছে এখন আমরা আমাদের আজকের যে আলোচনা এন্টারপ্রেনারশিপ, সেখানে যদি যাই তাহলে ইকোনমিক সেন্সাস যা সব ইকোনমিক এন্টিটির হিসাব নেয়, সেই হিসাব অনুযায়ী বাংলাদেশে যত ইকোনমিক এন্টিটি আছে অ্যাকর্ডিং টু সেন্সাস, তার মাত্র 7.21% হচ্ছে ফিমেল হেডেড। আচ্ছা, এই এন্টারপ্রাইজ ইকোনমিক এন্টিটি গুলোতে মোট যত মানুষ কাজ করছে তার সংখ্যা হচ্ছে 2,45,850,000 অ্যাকর্ডিং টু ইকোনমিক সেন্সাস। আর এর মধ্যে প্রোপ্রাইটার হিসেবে আছে 73 লাখ। এই 73 লাখের অনলি 5.87%, মানে রাফলি ধরেন 6% হচ্ছে উইমেন। তার মানে উইমেন এন্টারপ্রেনার, আরেকটা আগে ছিল উইমেন হেডেড এস্টাবলিশমেন্ট, সেটা হচ্ছে 7%। আর ইন টার্মস অফ হেড কাউন্ট যদি ধরি, টোটাল যে এন্টারপ্রেনার আছে বাংলাদেশে, তার মাত্র 6% হচ্ছে উইমেন। এখন উইদিন যত উইমেন কাজ, মানে ইকোনমিক সেন্সাস অনুযায়ী উইমেনদের সংখ্যা, অর্থাৎ টোটাল ফিমেল এঙ্গেজড ইন দ্য ইকোনমি, ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে 40,51,000। এই 40 লাখের মধ্যে 10% হচ্ছে তারা প্রোপ্রাইটার বা এন্টারপ্রেনার হিসেবে আছে। আনপেইড ফ্যামিলি ওয়ার্কার আছে 11%, মোস্ট অফ দেম আর 74% হচ্ছে ফুল টাইম ওয়ার্কার, তার মধ্যে কিন্তু গার্মেন্টস ওয়ার্কাররাও ইনক্লুডেড আর কি। এই কারণেই এটা এত বেশি। পার্ট টাইম ওয়ার্কার আছে 2% আর ক্যাজুয়াল ওয়ার্কার 1.5%। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল
উইমেন যারা ইকোনমিতে পার্টিসিপেট করছেন তার মাত্র 10% এন্টারপ্রেনার হিসেবে আছে। এখন এই যখন আমরা এন্টারপ্রেনারশিপের কথা বলছি, আমরা জানি যে এটা উইমেন ফিমেল হোক কি মেল হেডেড হোক, বাংলাদেশের অ্যাটলিস্ট ইকোনমিক সেন্সাসের হিসাব অনুযায়ী 99%ই তারা কিন্তু মাইক্রো স্মল মিডিয়ামের মধ্যে পড়ছে, লার্জ এন্টারপ্রাইজ অনলি 1%-এর মতো, অ্যাকর্ডিং টু ইকোনমিক সেন্সাস 2013। তাহলে আমরা যখন উইমেন এন্টারপ্রেনারের কথা বলছি, স্বাভাবিকভাবেই বেশিরভাগ এন্টারপ্রেনারই তাহলে হচ্ছে ভেরি মানে স্মল মিডিয়াম ওই ক্যাটাগরিতে পড়ছেন। এবং সেইখানে আমরা যদি একটু দেখি যে পলিসিতে কি আছে, প্রমিসগুলো ফর উইমেন এন্টারপ্রেনার, 7-5 year প্ল্যানে জেনারেলি বলা আছে যে ইকুয়াল রাইট ফর উইমেন, তাদেরকে তাদের পার্টিসিপেশন ইন পলিটিক্যাল, সিভিল, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল লাইফ। একদম খুব ক্যাটাগরিক্যালি এন্টারপ্রেনার হিসেবে সেইভাবে বলা নাই, বাট বলা হয়েছে যে তাদেরকে মেইন স্ট্রিমিং করা হবে ইন এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি, সব ধরনের কাজে তাদের ভিজিবিলিটি বাড়ানো হবে ইন দ্য ওয়ার্ক স্ফিয়ার, এবং তার মাধ্যমে যেটা করা হবে ফর্মাল এবং ফর্মাল যে এমপ্লয়মেন্ট সেই জায়গায় উইমেনদেরকে আরো বেশি ভাবে আনার চেষ্টা করা হবে। তো এখন সেটা ঠিক এন্টারপ্রেনারশিপ হিসেবে ডাইরেক্টলি বলা নাই, বাট উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য রাষ্ট্র 7-5 year প্ল্যানে এক্সপ্লিসিটলি অনেকগুলো প্রতিজ্ঞা করেছে। আমরা আরো দেখি যে আমরা যদি এন্টারপ্রেনারশিপ বলি, অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল পলিসির কথা এসে যায়। আমাদের লেটেস্ট যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা 2016-এ পলিসিটা পাস হয়, এটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2016, ধারাবাহিকতা হলে আসলে 2015 থেকে এটার ইমপ্লিমেন্টেশন শুরু হওয়ার কথা এনিওয়ে। এবং সেখানে কিন্তু এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নানান রকম সাপোর্ট দেওয়ার কথা বলা হচ্ছে এন্টারপ্রেনারদের, বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং এর প্রমিস করা হয়েছে, বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে একটা সমন্বয় করা হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যারা উইমেনরা যেন পায়, ক্রেডিট পাওয়া, এই ধরনের সুবিধা যাতে পায় সে ধরনের প্রমিস করা হয়েছে। স্পেশালি বলা হয়েছে উইমেন এন্টারপ্রেনার্স উইল বি গিভেন প্রেফারেন্স ইন সার্ভিস ইন্ডাস্ট্রিজ সাচ এজ আইসিটি, ট্যুরিজম সার্ভিস, বিউটি পার্লার, অ্যাডভার্টাইজিং ফার্ম, ফিশারিজ, এগ্রিকালচার। এখন এখানে কিভাবে ঠিক দিবে ওটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্পষ্ট করেনি, কিন্তু বলেছে যে এইসব জায়গায় উইমেনদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। স্পেশালি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যে সাপোর্টগুলো দেওয়া হবে বলা হয়েছে, সেইখানে অবভিয়াসলি একটা বড় সাপোর্ট হচ্ছে ট্রেনিং এবং ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়া, এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে খুব 9% ইন্টারেস্টে লোন দেওয়া, সেই প্রমিসগুলো করা হয়েছে। এক্সপোর্ট পলিসিতে উইমেন এন্টারপ্রেনারদের জন্য কিছু প্রমিস কিছুটা ইনডিরেক্টলি আমি বলবো করা হয়েছে, ঠিক ডাইরেক্টলি বলবো না। মূলত হচ্ছে যে যেসব সেক্টরে উইমেনরা অনেক কাজ করছে সেই সব সেক্টরে বেশ কিছু সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এক্সপোর্ট পলিসিতে। তো আমরা উইমেন এন্টারপ্রেনারদের সাথে যে স্টাডিটার কথা একটু আগে বললাম, সেখানে আমরা সুবাদে বেশ অনেকের সাথে কথা বলেছিলাম। তো উইমেন এন্টারপ্রেনারদের সাথে যখনই কথা বলি, বোধহয় অন্য এন্টারপ্রেনারদের ক্ষেত্রে এটা সত্য যে ফাইন্যান্সিং ইজ এ বিগ কনসার্ন তাদের জন্য। ফলে আমরা কিছুটা সময় একটু ফাইন্যান্সিংটা দেখে নিব যে কিভাবে হচ্ছে, এবং যখন যেহেতু বলছি যে এখানে উইমেন এন্টারপ্রেনারদের ম্যাক্সিমামই হচ্ছে এসএমই অর্থাৎ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের মধ্যে বিলং করছে, সো এসএমইর জন্য যে ফাইন্যান্সিং সেইখানে উইমেনদের কি অবস্থা একটু দেখে নিই। আমরা সবাই জানি যে এসএমই ফাইন্যান্সিং এর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা এসএমই রিফাইন্যান্সিং স্কিমের আওতায় কমার্শিয়াল ব্যাংকগুলোর মাধ্যমে স্পেশাল লোন দিয়ে থাকে এসএমই কে অ্যাট এ স্পেশাল ইন্টারেস্ট রেট। সেখানে যদি দেখি ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে 15% অফ টোটাল বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স ফান্ড ফর এসএমই সেক্টর হ্যাজ বিন অ্যালোকেটেড ফর উইমেন এন্টারপ্রেনার, অর্থাৎ 15% প্রত্যেকটা ব্যাংক যে লোন ডিসবার্স করবে তার 15% উইমেন এন্টারপ্রেনারদেরকে দিতে হবে। এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোন ফ্যাসিলিটি হচ্ছে 25 লাখ উইমেনদের জন্য উইদাউট কোলাটেরাল, আর কি কোলাটেরাল দিলে আরো বেশি হবে। এবং তাদেরকে একটা স্পেশাল ইন্টারেস্ট রেট, যেটা 5 থেকে 5 তো দিতে পারবে না, অ্যারাউন্ড 10% এর নিচে হবে আর কি, ম্যাক্সিমাম 10% ইয়ারলি সেই রেটে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে কাগজপত্র লাগবে কিন্তু অনেক, কোলাটেরাল না লাগলেও পার্সোনাল গ্যারান্টিটা লাগবে 25 লাখ টাকার উপরে হলে, আর না হলে বিজনেস প্ল্যান তো লাগতেই হবে, পারচেজ এগ্রিমেন্ট, ক্যাশ ফ্লো, টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, এই ধরনের অনেক রকম কাগজপত্র দিতে হবে টু গেট দ্যাট লোন। একটু দেখি যে লোন ডিসবার্সমেন্টের অবস্থা যদি দেখি, লোনগুলো সার্ভিস, ট্রেড, ম্যানুফ্যাকচারিং 3 ধরনের খাতেই দেয়া হচ্ছে। এবং আমরা এখানে টাকার অঙ্কে আছে, যদি এটাকে পার্সেন্টেজে পরের টেবিলটাতে দেখি,
তাহলে দেখবো যে 2010 থেকে 2015 পর্যন্ত যে লোন ডিসবার্সড হয়েছে সেই ক্ষেত্রে টোটাল ডিসবার্সমেন্টের মাত্র 3.65% গেছে উইমেন এন্টারপ্রেনারদের কাছে। তার মানে যেটা 15% দিতে হবে বলা হয়েছে, আসলে মেয়েরা পাচ্ছে বা নিচ্ছে, যেই দিক থেকেই বলি ইটস অনলি 4% অফ টোটাল এসএমই লোন ডিসবার্স, এবং মোটামুটি প্রত্যেক বছরের পার্সেন্টেজ গুলো প্রায় কাছাকাছি 3.5 থেকে ধরে 4-এর মধ্যে হচ্ছে উইমেন এন্টারপ্রেনার নিয়েছে। এটা যদি একটু লোন সাইজ দেখি, যে লোন সাইজটা অ্যাভারেজ কিরকম, তাহলে দেখবো যে এখানেও দেখেন যে ছেলেদের তুলনায় মেয়েরা যে লোনটা নিচ্ছে সেই লোনের সাইজও কিন্তু খুব কম। তাহলে একদিক থেকে স্মল প্রপোর্শন অফ উইমেন আর রিসিভিং দিস এসএমই লোন, এন্ড এট দ্য সেম টাইম তারা যে লোনটা নিচ্ছে সেই লোনের আকারও ছোট। তার মানে খুব বড়, মানে এসএমইর ভিতরেও বড় লোন নেওয়ার সাহস করছে না, বা বড় লোন নিচ্ছে না, বা পাচ্ছে না, অথবা তাদেরকে ট্রাস্ট করা হচ্ছে না, এই বিষয়টা আছে। কোথায় কোথায় যাচ্ছে সেটা যদি দেখি, কি ধরনের জায়গায় কি ধরনের কাজে লোন নিচ্ছে সেটা যদি দেখি, তাহলে আমরা দেখব যে মেইনলি অ্যাগ্রো বেসড বিজনেস, ফ্যাশন ডিজাইনিং এবং নানান রকম ওই যে হ্যান্ডিক্রাফট, ওই ধরনের দিকেই চলে যাচ্ছে। প্রায় 75 থেকে 80% মতো লোন নেওয়া হচ্ছে এই 3টি জায়গায়। কাজেই অন্য যেসব খাতগুলো আছে সেই খাতগুলোতে কিন্তু উইমেনদের লোন নেওয়ার প্রবণতা অত্যন্ত কম, ডাইভার্সিফিকেশন নাই। অর্থাৎ একদিকে উইমেন বড়োয়ারের প্রপোর্শন কম, লোনের সাইজ কম, ডাইভার্সিফিকেশন নাই, তারা যে লোন নিচ্ছে ফিউ সেক্টরের মধ্যে কনসেন্ট্রেটেড। একটু আমি একটা পাবলিক সেক্টর ব্যাংক সোনালী ব্যাংকের একটু ডেটা নিলাম, যেহেতু সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তারা যে এসএমই লোনটা দিচ্ছে সেইটাতে নিয়ে যেও দেখার চেষ্টা করলাম যে এইটা কি জেনারেলি যেটা আছে এই একই রকম চিত্র কি ওদের মধ্যেও আছে নাকি। সেই ক্ষেত্রে 2016 পর্যন্ত ডেটা নিয়েও আমি দেখেছি যে এইখানে একটু যদি যাই, তারা মূলত লোনটা যাচ্ছে হচ্ছে ট্রেডিং এ, মানে টাকা নিয়ে এটা কিন্তু ঠিক ওই অর্থ এন্টারপ্রাইজ গড়ে তুলছে না, ট্রেডিং বিভিন্ন এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি করছে, এইটার জন্যই লোন নেওয়া হচ্ছে বেশি। তাতে কিন্তু ঠিক সেই অর্থে যেটাকে আমরা এসএমই লোন বলছি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা এন্টারপ্রেনারদের জন্য, সত্যিকার অর্থে যদি একটা এন্টারপ্রেনার আমি চিন্তা করি, এন্টারপ্রেনার হ্যাঁ অফকোর্স যিনি বিজনেস করেন তিনিও এন্টারপ্রেনার, বাট আমরা ভিজুয়ালাইজ করি মোস্টলি একটা তার ফ্যাক্টরি হবে বা একটা জায়গায় তার আন্ডারে কয়েকজন কাজ করবে, সেটা কিন্তু হচ্ছে না, মোস্টলি বিজনেসে যাচ্ছে। এবং এখানেও আমরা দেখেছি যে মেইনলি বড়োয়াররা ওই ট্রেডিং এই নিচ্ছে, আর গ্রসারি শপে করছে, এটা মেল ফিমেল মিলিয়েই, এবং রাইস মিল বা এই ধরনের কাজে যাচ্ছে। সুতরাং ডাইভার্সিফিকেশন ওভারঅল খুবই কম। এবং টপ 10 সেক্টর যদি দেখি সোনালী ব্যাংকের আন্ডারে একই চিত্র আমরা দেখেছি। এখন উইমেন এন্টারপ্রেনাররা খুব দ্রুত যাচ্ছে, যে প্রবলেমগুলো তারা সাধারণত বলে থাকেন, কিছু প্রবলেম মেল ফিমেল দুজনই বলবেন, কিন্তু একটা বড় প্রবলেম সেটা এখানে আছে, সেটা হচ্ছে যে যারা যখন এই যে ট্রাস্টের একটা অভাব, লোন যখন নিতে চান, আজকে সকালে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে এসএমই ফাইন্যান্সিং এর কথা বলা হচ্ছিল একটা পজিটিভ আসপেক্ট হিসেবে, কিন্তু মেয়েরা যখন লোন নিতে যায়, ইভেন ইফ দেয়ার ইজ সেপারেট ডেস্ক ফর এসএমই ডেস্ক, তাদের একটা কমন কমপ্লেন হচ্ছে যে আমাদের সাথে ভালো ব্যবহার করে না, বিকজ আমরা যখন অনেক নিয়ম কানুন একটু কম বুঝি বা বুঝতে চাই তখন আমাদেরকে ইগনোর করে। আর কোলেটারাল নেয়ার কথা 25 লাখের নিচে না হলেও সেই কোলেটারাল চাওয়া হয়, গ্যারান্টি চাওয়া হয়, হাজবেন্ডের গ্যারান্টি চাওয়া হয় অথবা বাবার গ্যারান্টি চাওয়া হয় ইত্যাদি। এবং একটা বড় জায়গা হচ্ছে যে ট্রেনিং গুলো দেয়া হয়, ট্রেনিং এর বিভিন্ন স্কিল ট্রেনিং থাকলেও রিয়েলি বিজনেস কিভাবে চালাবে, বিজনেসের যে প্রসেসগুলো, সেই ধরনের ট্রেনিং এর পরিমাণ কম। এবং ক্রেডিট তো বলেছি, প্রবলেম, অ্যাক্সেস টু ক্রেডিট একটা বড় সমস্যা। এবং আমরা কিছু উইমেন এন্টারপ্রেনারকে আমরা তাদের সাথে 32 উইমেন এন্টারপ্রেনারকে একটা সার্ভে করেছি স্মল কোয়েশ্চেনিয়ার দিয়ে, তাতে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই উইমেন এন্টারপ্রেনাররা টাকাটা আসলে তার নামে নেওয়া হয়েছে, কিন্তু উনি কিন্তু বিজনেসের সাথে সরাসরি জড়িত না, অর্থাৎ বিজনেসের ডেইলি অ্যাক্টিভিটিগুলো উনি করছেন না, উনি সেজন্য বলতে পারেন না যে কি কাজ হচ্ছে, কতটা হচ্ছে। অর্থাৎ আমরা এসএমইর মাধ্যমে ওই যে 4% বললাম যে উইমেনদের কাছে যাচ্ছে এন্টারপ্রেনারশিপ, তার মধ্যেও কিন্তু একটা অংশ কিন্তু সত্যিকার অর্থে তারা এন্টারপ্রেনার হিসেবে গড়ে উঠছেন না, যেহেতু উইমেন হলে সহজে লোনটা পাওয়া যাবে এবং যেহেতু তার নাম হলে কম ইন্টারেস্ট রেটে পাওয়া যাবে, সেই
জন্য অনেক সময় হাজবেন্ড বা বাবা তারা এই লোনটা আসলে ব্যবহার করছেন। তাতেও সমস্যা ছিল না যদি ওই লোনটা নেয়ার পরে উইমেন সেখানে ব্যবসায় সরাসরি যুক্ত থাকতেন, কিন্তু সেটাও দেখা গেছে যে অনেক সময় তারা যুক্ত থাকেন না। তো মেজর যে চ্যালেঞ্জ একটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের যে কনজারভেটিভ যে ফ্যামিলির বা সোশ্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস উইমেন, যে পারবা না, হবে না, আর হইলেও এই বুটিক আর বিউটি পার্লার ওইটার মধ্যেই থাকা, এর বাইরে কোনো চ্যালেঞ্জিং কোনো নতুন সেক্টরে যাওয়ার ক্ষেত্রে যে সাপোর্টটা বা একটা কনফিডেন্স সেইটা রাখে না, এটা ফ্যামিলিতেও আছে। ওই রিস্কের মধ্যে মেয়েদেরকে ট্রাস্ট করে না। দ্বিতীয় হচ্ছে যে অবভিয়াসলি ম্যারেজ এবং মাদারহুড অনেকেরই আছে যে হয়তো শুরু করেছে, তারপর বাচ্চা হলে নিজে সরাসরি সেই কাজের থেকে সরে গেছে। এটা চাকরির ক্ষেত্রে যেমন সত্য, এন্টারপ্রেনার হিসেবে ওটা দেখা গেছে যে সত্য। এবং এখনো পর্যন্ত অনেক মিডল ক্লাস, বা আমি যেটা বলি যে মিডল ক্লাস শব্দটা হয়তো ইউজ করা ঠিক না, একটা মানসিকতা আছে যে উইমেন স্টিল শুড দ্য মেইন জব হচ্ছে টু বি অ্যাট হোম অ্যান্ড টেক কেয়ার অফ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি। এই অ্যাটিটিউড থেকে যে আমরা এখনো পর্যন্ত অনেক বের হয়ে আসতে পেরেছি তা না। এবং আমরা যখন এন্টারপ্রেনারদের সাথে কথা বলছিলাম, বারবার যে কোনো কিছু প্রশ্ন করলে যে আপনার বাৎসরিক টার্নওভার কত, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে হবে, এইটা কত, হাজবেন্ডকে জিজ্ঞেস করাটা খারাপ কিছু না, কিন্তু বিষয়টা হচ্ছে যে শি ইজ নট এট অল যে এটার যে ওনারশিপ নেওয়া, যে হ্যাঁ আমিও জানি অথবা আমি ঠিক আছে আলোচনা করে বলবো, সেটা না। মানে ইট সিম লাইক তার এটার মধ্যে আসলে মানে খুব একটা ইন্টারেস্ট নেই। আমি সেই জন্য বলবো যে মেয়েদের দিক থেকেও টু টেক ইট, মানে একটা প্রফেশনালিজম, যেটা আমরা জবের ক্ষেত্রেও আসলে দেখেছি, ইভেন গার্মেন্টসে যারা কাজ করছে তার সেখানেও কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি প্রফেশনালিজমটা গড়ে ওঠে না, যে আমি একটা চাকরি করব, প্রমোশন হবে, উপরে উঠবো, সেটা না। কয়েক বছর কাজ করলাম, আমার সেভিংস হলো, এন্ড দেন আই গো ব্যাক, অথবা একটা বয়সের পরে আর কাজ করলাম না করলাম কিছু আসে যায় না। অর্থাৎ দে আর নট টেকিং দেয়ার জব অ্যাজ এ প্রফেশন। সেম উইথ দ্য এন্টারপ্রেনারদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মধ্যে প্রফেশনালিজমটা নাই, এবং তাদের একটা নির্দিষ্ট গণ্ডি বা নির্দিষ্ট ধরনের কাজের বাইরে নিতে পারছে না, এবং দ্যার ইজ মিসম্যাচ। অফকোর্স এটা মেয়েদের ক্ষেত্রে সত্য বিটুইন এডুকেশন এবং জব বা এন্টারপ্রেনারশিপের যে রিকোয়ারমেন্ট। এখন ই কমার্সকে আমিও অনেক সময় বলি প্রমোট করার জন্য, যে মেয়েরা ঘরে বসে অনেক কিছু করতে পারছে, কিন্তু এই ঘরে বসে কথাটা প্রমোট করব কিনা সেটা নিয়েও এখন কোয়েশ্চেন আসছে। বিকজ উই রিয়েলি যদি এটাই বলতে থাকি যে ঘরে যে বসে আছে সে ই কমার্স করতে পারবে, তার মানে সামহাউ ইট ফিলস যে ঘরে বসে থাকাটাকে আমরা এনকারেজ করছি। সো ইটস নট রিয়েলি ঘরে বসে থাকা, দিস ইজ ওয়ান ওয়ে অফ পার্টিসিপেটিং ইন দ্য ইকোনমিক স্ফিয়ার আর কি। বাট এই ধরনের ই কমার্স বা অনলাইন বেসড যেসব কাজকর্ম বা ইভেন ট্রেডিং, সেগুলোতে আসতে হলেও আসলে স্কিল এবং ট্রেনিং এবং এন্টারপ্রেনারশিপের যে স্কিল সেটা থাকা দরকার। সেটা অনেকে না রেখেই হয়তো একটা বিজনেস সাময়িকভাবে কিছু টাকা ইনকাম করলাম এইভাবে আসেন, সো রিয়েল এন্টারপ্রেনারশিপ সেখানে হচ্ছে না। তো আজকের এখানে ট্রিগারিং কোয়েশ্চেন আমি কয়েকটা বলেছি, বাট আমি শিওর যে সিমিন আপা অ্যাড করবেন আরো বা আলোচনা করবেন। এখনো কি আসলে ফাইন্যান্সিং ই মেজর অবস্টেকল ফর উইমেন এন্টারপ্রেনার? মানে ফাইন্যান্সিং করে দিলেই কি আসলে হয়ে গেল? দিল তো বাংলাদেশ ব্যাংক, বললো তো 15% মেয়েদের দিতে হবে, টাকাটা আছে, তাও 4%-এর বেশি নিচ্ছে না এন্টারপ্রেনাররা। তাহলে এটা কি ফান্ডের সমস্যা নাকি ফান্ডের অ্যাক্সেসটা পেতে সমস্যা? সেটা একটা ভেবে দেখার দরকার এসছে, কারণ অনেক বছর তো হলো এসএমই ফাইন্যান্সিং এর। তারপর আমরা কি করে তাহলে ফিমেল বড়োয়ারকে বাড়াবো? এবং আবার একটা এটাও প্রশ্ন আসছে, আদৌ আমরা উইমেনদেরকে কি এন্টারপ্রেনার বানাতে চাই না চাকুরিজীবী বানাতে চাই? কারণ এন্টারপ্রেনারের মধ্যে অনেক রকম রিস্ক, সে খুব না জেনেই এসএমই ফাইন্যান্সিং হচ্ছে, ব্যাংকগুলো লোন দিচ্ছে, আমি ঝট করে যে একটা লোন নিয়ে ব্যবসা শুরু করে তারপর লস খেয়ে গেলাম। এখন এই পরিস্থিতি কি আমরা ওই রকম এন্টারপ্রেনারশিপকে এনকারেজ করব, নাকি উই উইল এনকারেজ দেম টু বি মোর লাইক জব মার্কেটে জাস্ট চাকরি নিয়ে আসার জন্য? আরেকটা হচ্ছে যে রিয়েলি উইমেন এন্টারপ্রেনারদের কাছে অর্থটা যাওয়া, বা অ্যাটলিস্ট ওই বিজনেসের সাথে তাকে ডাইরেক্টলি সম্পৃক্ত করার উপায় কি যারা টাকা নিচ্ছেন? আরেকটা হচ্ছে ডাইভার্সিফিকেশন আনাটা, যে অন্য প্রফেশনগুলো, অন্য ধরনের বিজনেসে, শুধু বুটিক, বিউটি পার্লার আর অ্যাগ্রো বেসড আচার টাচার বানানো, এগুলোর থেকে কি করে আরো ধরনের যেগুলো আছে, ইভেন ডে কেয়ার সার্ভিস, এখানে কিন্তু অনেকেই আসলে এটা উইন উইন হতো, যিনি আসবেন তারও একটা, তিনি এন্টারপ্রেনার হিসেবে আবির্ভূত হতেন, আর এখানে আবার সন্তানকে রেখে অন্য আরো অনেকজন ওয়ার্কিং ওমেনের সুবিধা হতো। সেটা কেন হচ্ছে না?
মার্কেটের যে অ্যাক্সেস, বিক্রি পণ্য অনেকে করছেন, বিক্রির অ্যাক্সেসটা অনেকের নাই, এবং অনেকেই বলেন যে নারী বান্ধব মার্কেট নাই বলে আমাকে পুরুষের উপর ডিপেন্ড করতে হচ্ছে টু টেক দ্য প্রোডাক্ট অ্যান্ড টু সেল দ্য প্রোডাক্ট ইন দ্য মার্কেট। সেইখানে কি উইমেনদেরকে আবার কি করে উদ্বুদ্ধ করা যায়? আর ফাইনালি কথা হচ্ছে যে এইরকম উইমেন এন্টারপ্রেনারশিপের মাধ্যমে আসলে কি আমরা এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পেরেছি কিনা, নাকি কতজন আসলে রিয়েলি এম্পাওয়ার্ড, রিয়েলি মেক দেয়ার ডিসিশন, রিয়েলি টেক ইট অ্যাজ এ প্রফেশন, বা নিজেকে স্বাধীন বা ফ্রি হিসেবে একজন ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান বিইং হিসেবে দাঁড় করাতে পারছে কিনা, কতজন পারছে? থ্যাংক ইউ। Thank you very much, Dr. Nazneen, Ahmed. Excellent presentation. Entrepreneurship, আমি women entrepreneurship অনেক বছর থেকে I work with women entrepreneurs. So আমি দেখতে পাচ্ছি it's a very detailed study and looking at entrepreneurship from a different angle. So for me it's learning also, and I'll bring up my comments later. But thank you very much. And maybe now ask our second speaker, Ms. Simeen Mahmud, who is Head of Gender Studies, Cluster, BRAC Institute of Governance and Development. And may I request you? Thank you very much. Is it okay if I sit here or? Acha. Thank you. এটা নিবে এটা কাজ করে? এই চলে এখন শোনা যাচ্ছে না? আচ্ছা, বিআইডিএস কে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আমি একজন বিজনেস পার্সন তো ডেফিনেটলি না, এবং একজন ইকোনমিস্ট না, তো আমার নিজের অন্য একটা পার্সপেক্টিভ আমি আনতে চাচ্ছি এই আলোচনাটার মধ্যে। সো ইফ দ্যাটস ওকে উইথ এভরিবডি, আমি দুইটা ব্যাপারে আসলে আমার কথাবার্তা সীমিত রাখবো। একটা হলো যে আই ওয়ান্ট টু টক আ লিটল বিট অ্যাবাউট আমাদের যে এখন বর্তমানে যে শ্রম বাজার আছে মেয়েদের জন্য, সেটার ব্যাপারে একটু বলতে চাই, ওটার ইমপ্লিকেশন কি ফর ডেভেলপিং উইমেন এন্টারপ্রেনার্স, ওটা একটুখানি নাজনীন অলরেডি একটু বলেছে। আর দ্বিতীয়ত আসলে আমরা আসলে হোয়াট ডু উই নো অ্যাবাউট উইমেন এন্টারপ্রেনার্স? আই থিঙ্ক নট ভেরি মাচ। সো সেই দুটো ব্যাপারে আমি একটু লিমিট রাখছি, কারণ তুমি অনেকগুলি প্রশ্ন দিয়েছো নিচে, সেগুলির প্রশ্নের উত্তর মানে আসবে যদি আমরা আসলে সেটার ব্যাপারে অনেক জানার আছে, এখন ওগুলির উত্তর দেওয়া যাবে না কারণ আমি জানি না আসলে। আচ্ছা, প্রথমে নাজনীন বলেছে যে আমাদের দেশে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন আর এমপ্লয়মেন্ট রেট খুব ধীর গতিতে বাড়ছে, যদিও বাড়ছে খুব ধীর গতিতে, এবং এখনো মাত্র 1/3 1 in 3 ওয়ার্কিং এজ উইমেন অ্যাকচুয়ালি একটা ইকোনমিক অ্যাক্টিভিটি অংশগ্রহণ করছে। তো এটা আসলে এটা খুবই লো এখন পর্যন্ত। আর তারপরেও আমরা দেখছি যে তারা কিন্তু খুব অল্প কয়েকটা জায়গায় ক্রাউডেড, অল্প কয়েকটা সেক্টরে অল্প কয়েকটা জবসের মধ্যে ক্রাউডেড। এবং তোমার যখন তুমি ওই এটা প্রেজেন্ট করলে যে এন্টারপ্রেনাররা কি করছে, সেখানে আমরা দেখছি ওরা অল্প কয়েকটা অ্যাক্টিভিটির মধ্যে ওরা সীমাবদ্ধ থাকছে, সেটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা আমরা জানি, যদি আমরা ওভারঅল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট দেখি, যে শিক্ষার হারের সাথে একটা ইউ শেপ, তার মানে যারা সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়েছে, এসএসসি এইচএসসি পাস করেছে, তারা কিন্তু শ্রমবাজারে অংশগ্রহণ করছে না, এবং এটা একটা কিছুতেই করছে না। এটা আমরা কনসিস্টেন্টলি এটা দেখছি, বছরের পর বছর এরকমই রয়ে যাচ্ছে, এবং যতই বাড়ছে পার্টিসিপেশন রেট, তারপরেও ইউ শেপটা চলে যাচ্ছে না। আর সামওয়্যার দেয়ার ইজ এ মিসম্যাচ, তাই না? কারণ এই যে যারা এসএসসি এইচএসসি পাস করেছে, এরা কিন্তু একটা শিক্ষাগত পর্যায়ে এসছে এবং তাদের কিছু স্কিলস আছে, এবং তারা ইচ্ছা করলে কিন্তু ওই স্কিলস গুলো ব্যবহার করে হয় এন্টারপ্রেনার হলো অথবা চাকরি নিল, কিছু হবে। কিন্তু বাট অবভিয়াসলি মনে হচ্ছে এমন অপরচুনিটি তাদের নেই যেখানে তারা ওই স্কিল গুলো ব্যবহার করতে পারে, সেই জন্য দে opt to remain out of the labor market। এবং আমার এইখানেই আমার মনে হয় যে এই জন্য হয়তো এখন এত টেনশন, যে মেবি এই পুল অফ উইমেন যারা একটু শিক্ষিত, কিছুটা শিক্ষিত, এবং যারা হয়তো একটু সচ্ছল পরিবার থেকে এসছে, তাদেরকে হয়তো আমরা এন্টারপ্রেনিউর বানাতে পারি। এবং ইটস লাইক সিমস লাইক এ ওয়ে, আই থিংক লট অফ অ্যাটেনশন, ডোনার, গভর্নমেন্ট,
পলিসি মেকার অনেক এটার মধ্যে এখন কি করে মেয়েদেরকে এন্টারপ্রেনিউর বানানো যায়, বাট অ্যাকচুয়ালি সবাই এন্টারপ্রেনিউর হতে পারবে কিনা, অর ওয়েদার এভরিবডি শুড বিকাম এন্টারপ্রেনিউর, সেটা কিন্তু একটা প্রশ্ন। এন্ড আই থিংক উই শুড আস্ক দ্যাট কোয়েশ্চেন সিরিয়াসলি। এবং তুমি অলরেডি একটু রেজ করেছো নাজনীন, সেই জন্য আমার ওটা করা উচিত। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রিসেন্টলি আমাদের ইনস্টিটিউটে আমরা বেশ কয়েকটা লেবার মার্কেট নিয়ে কাজ করছি, লুকিং এট নর্মস এন্ড লেবার মার্কেট, এবং সেখানে আমরা দেখছি যে কিছু কিছু নর্মস পরিবর্তন হচ্ছে। যদিও তুমি বললে যে এখনো মেয়েদের ঘরের দায়িত্বটাই মূলত মেয়েদেরই, ছেলে পেলে মানুষ করা, বয়স্ক লোকদের দেখাশোনা সবই মেয়েদের। আমি যদিও এটা এখনো আমাদের নর্ম, তারপরেও একটুখানি পরিবর্তন আমরা দেখছি, কারণ আমরা অনেক অ্যাটিটিউডস এর প্রশ্ন জিজ্ঞেস করছি এখন, এবং সেখানে দেখছি যে প্রত্যেকে হাউস হোল্ড সার্ভে বেসিসে অলমোস্ট 90% বলবে যে হ্যাঁ এখন বোথ হাজবেন্ড এন্ড ওয়াইফ শুড কন্ট্রিবিউট টু দ্য ফ্যামিলি ইনকাম। এটা সবাই এগ্রি করবে। কিন্তু ইভেন 90 আবার অন দ্য আদার 90% উইল সে যে না, মেয়েরা যদি ঘরের বাইরে কাজ করে, বেশিক্ষণ ফুল টাইম কাজ করে, তাহলে সংসার এবং ছেলে মেয়ের অনেক ক্ষতি হয়। সো এইটা তার মানে কি, হোয়াট ডাজ দ্যাট মিন? তাহলে আমার মনে হচ্ছে যে তারা সবাই চাচ্ছে যে মেয়েরা ঘরের ভিতরে এমন এমন কাজ কিছু করুক যেটা তাদের সংসারও ক্ষতি হবে না, আবার একটা আয়ও আসবে। সো এই রিয়ালিটিটাও আমাদের মনে রাখতে হবে। এখন এগুলি মনে রাখার পর হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন ফর ডেভেলপিং উইমেন এন্টারপ্রেনিউরস? একটা হলো যে বিকজ অফ দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন আমরা জানি মেয়েদের এখন বেশি ছেলে পেলে হয় না, দুটোর বেশি হয় না, এবং তারা healthier, younger, so they have a lot of time on their hands. They can actually become involved in some business enterprise inside the household for the time being. হ্যাঁ, কারণ মনে হচ্ছে এখন সিচুয়েশনটা ফেভারেবল ফর দ্যাট in many ways. And gender norms বদলাচ্ছে, কিন্তু we don't know whether this is what we want for them to do. আমরা জানি না, we don't know enough about it. So that brings me to the next point that I want to raise. What do we actually know about women entrepreneurs? Not very much. বেশি আমরা জানি না। আমি লাস্ট তোমার এটা পাওয়ার পরে আমি একটু সার্চ করলাম, করে আমি 3টা বাংলাদেশ উইমেন এন্টারপ্রেনিউরস 3টা স্টাডি পেয়েছি, আরো হয়তো আছে, বাট আমি 3টা কুইকলি গ্লান্স করলাম, এবং সেখানে মোস্টলি রুরাল এরিয়ার উপরে। তার মানে যেসব মহিলাদের কথা তুমি বলছো এখানে, তাদের উপরে আমার মনে হয় খুব কম তথ্য। এবং সেই ইয়েগুলো কি, হোয়াট আর দ্য ফাইন্ডিংস ফ্রম দোজ 3 স্টাডিজ? মোস্টলি লুকিং এট রুরাল উইমেন এন্টারপ্রেনিউরস। অনেকে মাইক্রো ফাইন্যান্স ইউজ করে করছে, অনেকে এসএমই লোনস ইউজ করে করছে। তো সেখানে একটা দেখা যাচ্ছে যে একটা স্টাডিতে দেখা গেছে ওরা ডিটারমিনেন্টস বের করেছে যে হোয়াট লিডস টু women taking entrepreneurial activity। তার মধ্যে অ্যাকচুয়ালি কিছু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিলস থাকতে হবে তার, সবাই এটা নিতে পারছে না। যাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিলস আছে, দে আর মোর লাইকলি টু বিকাম এন্টারপ্রেনিউরস। যাদের একটা ফ্যামিলি এক্সপিরিয়েন্স আছে বা নিজেদের একটা এক্সপিরিয়েন্স আছে অফ সাম সর্ট অফ এ বিজনেস এন্টারপ্রাইজ, they are more likely to take up become entrepreneurs। এবং কিছু ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস লাগে, হ্যাঁ, সেগুলো কিন্তু সবসময় মেজারেবল না। এবং একটা হলো ইন্ডিপেন্ডেন্স, যেটা তুমিও বলছিলে যে ইন্ডিপেন্ডেন্স, বাট অলসো ক্রিয়েটিভিটি, রিস্ক টেকিং, একটা অ্যাবিলিটি টু টেক রিস্কস এন্ড বেয়ার রিস্কস। এবং কিছু রিসোর্সেস লাগে, তার ফ্যামিলির হোক বা তার নিজের হোক, একটু জমি, একটুখানি সেভিংস, কিছু একটা লাগে, বা হয়তো ফ্যামিলির একটা আগের বিজনেস আছে যেটার মধ্যে সে ইনভেস্ট করলো, কিছু একটা লাগে। সো দিজ আর ফ্যাক্টরস যেটা দরকার হয় যদি কেউ একটা মানে সিগনিফিকেন্ট ডিটারমিনেন্টস অফ whether one goes into becoming an entrepreneur। and most important হলো the families are not so poor, একদম গরিব পরিবার থেকে এগুলো হবে না। সো এইগুলি কিন্তু মাথায় রাখতে হবে। when people are designing programs for women entrepreneurship development, এখন এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আর আরেকটা স্টাডিতে আমি দেখলাম যে যেখানে তুলনা করা হয়েছে মেল এন্টারপ্রেনিউরস এন্ড ফিমেল এন্টারপ্রেনিউরস, এবং সেখানে the picture is very similar যেটা তুমি বললে। women tend to be involved more in joint enterprises। হ্যাঁ, about half of them joint enterprises, like 30 to 40% নিজেরা করছে, but half of them or more than that joint with the family, ভাই, স্বামী, কারোর সাথে একটা জয়েন্ট এন্টারপ্রাইজে করছে। ছেলেরা কিন্তু 80% নিজেরা করে ছেলেরা। at the same time যখন ওরা বিজনেসটা রান করছে, কি অ্যাকচুয়ালি মানে চালাচ্ছে বিজনেস, সেখানে দেখা যাচ্ছে যে মেয়েরা 1/3 to 1/2 অফ দ্য বিজনেস, যেগুলো মেয়েরা বলছে তাদের বিজনেস, তারা নিজেরা রান করছে, বাকিগুলো কিন্তু somebody else is running for them। অথচ পুরুষরা যে এন্টারপ্রাইজ গুলো চালাচ্ছে সেখানে 80% তারা নিজেরা রান করছে। আর তার মানে আমরা দেখছি কি যে এখানেও এন্টারপ্রেনিউর
এন্টারপ্রেনিয়রদের মধ্যে দারুণভাবে একটা মেল একটা ডমিনেন্স আছে, এবং সেই মেল ডমিনেন্সটা ভেদ করে একটা মেয়ে কিভাবে এন্টারপ্রেনিয়র হবে সেটা কিন্তু ভাববার বিষয়। আই থিঙ্ক উই নিড টু নো মোর, আই থিঙ্ক so we that means that being an entrepreneur is becoming an economic agent, তার মানে তার অনেকগুলি ওইসব স্কিলস লাগছে। at the same time যেটা আগে বললাম যে ওর রিস্ক নেওয়ার একটা ক্ষমতা, একটা অভিজ্ঞতা থাকতে হবে, এবং অনেক নেগোশিয়েটিং স্কিলস লাগবে, এবং এইগুলি আমি জানি না যে ট্রেনিং প্রোগ্রামে এইগুলো করা হয় কিনা। নেগোশিয়েটিং স্কিলস তার ফ্যামিলির মধ্যে লাগবে, ফ্যামিলির সাথে নেগোশিয়েট করতে হবে যে আমি এগুলো করতে চাই, কারণ এই যে হাউস ওয়ার্ক, কেয়ার ওয়ার্ক, এগুলো নিয়ে অনেক নেগোসিয়েশন লাগবে। শেয়ার হবে কিনা ইন দ্য হাউস হোল্ড, হু নোজ। এগুলো নেগোশিয়েট না করে কিন্তু সে একটা এন্টারপ্রেনিয়র হতে পারছে না, এবং তার অনেক ক্রিয়েটিভনেস, ইনোভেশন, ডাইনামিক এগুলো হতে হবে। এখন সো হাউ মেনি উইমেন উইল ইউ ফাইন্ড ইন বাংলাদেশ যে এত কিছু রিসোর্সেস নিয়ে আসবে যে তাকে আমরা একটা এন্টারপ্রেনিয়র বানাতে পারবো? সো আই থিঙ্ক যেটা আমি আবারও বললাম যে আই থিঙ্ক উই শুড think step by step যে হ্যাঁ, we want some women to become entrepreneurs because I think a pool of labor আছে, female labor আছে যারা could actually become entrepreneurs, but I think we have to think একটুখানি chronologically আমার চিন্তা করা উচিত যে আমরা where are we in our ওভারঅল সোশিও ইকোনমিক কনটেক্সট, আমরা কোথায় আছি। মেয়েদের প্রথমত তো মেয়েদেরকে চাকরিতে আনতে হবে, চাকরিতে হলো প্রথম, সেখানে না হলে তারপরে আমরা এন্টারপ্রেনিয়র কথা ভাবতে পারি। কিন্তু এন্টারপ্রেনিয়র ট্র্যাজেক্টরিটা কি হবে? মেবি প্রথমে ও একটা রিটেল ব্যবসায় আরম্ভ করবে, একটা ছোট দোকান বা জাস্ট বিক্রি, যেটা তুমি বললে যে করছে মেয়েরা ট্রেডে, আর মেবি ওটা নট আইডিয়াল, বাট আই থিঙ্ক মেবি দ্যাটস ওটা যদি আরম্ভ করে ওটা ওকে একটা এক্সপিরিয়েন্স দিবে, ওটা থেকে হয়তো এক্সপ্যান্ড করে সে তখন একটা প্রোডাকশনে যেতে পারে বা একটা সার্ভিস একটা ইয়েতে যেতে পারে, এন্টারপ্রাইজে যেতে পারে। সো আই থিঙ্ক একভাবে ঢালাওভাবে আসলে চিন্তা করা উচিত নয়, বাট আই থিঙ্ক আনফর্চুনেটলি আমাদের যেসব পলিসিজ এন্ড প্রোগ্রাম না হচ্ছে, এটা খুব ঢালাওভাবে একটা স্টিরিওটাইপ অফ এন্টারপ্রেনিয়র মাথায় চিন্তা করে আমার মনে হয় প্রোগ্রামগুলো নেওয়া হয়, এবং সেই জন্য আমার মনে হয় ক্যারিয়ার ট্র্যাজেক্টরিটা কি হবে সেটা দেখা উচিত। এন্ড ফাইনালি বিফোর আই এন্ড, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ স্পোকেন টু লং, I think we have to think about the whole question of what Nazneen raised about is this work increasing women's welfare and women's well-being? আমরা এটা কিন্তু নেই না, আমরা সবসময় গ্রোথ, ইনকাম এগুলোর কথা চিন্তা করছি when we evaluate at enterprise, কিন্তু সেই এন্টারপ্রাইজ যদি সেটা মেয়েদের দ্বারা পরিচালিত হয়, মেয়েদের ইনভেস্টমেন্ট দ্বারা পরিচালিত, তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে সেটা অ্যাকচুয়ালি whether it's increasing women's well-being or not, এবং সেই ইন্ডিকেটরস গুলো সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। দুই একটা উদাহরণ আমি দেই। আমরা যে স্টাডিগুলির কথা আমি বললাম, সেখানে আমি দেখেছি যে মেয়েরা কোথায় সেভ করে, ওরা ব্যাংকে সেভ করে না, যদি কোনো সেভিংস ওরা পায় ওরা অনেক সময় সিক্রেটলি ওটা সেভ করে, যাতে ওর হাজবেন্ডও না জানতে পারে এটা কোথায় আছে। I don't think we want that. We want them to have bank accounts and to put the money in the bank, তাই না? এই ধরনের জিনিস। তারপর আরো আছে যে অনেক সময় আমরা দেখি যে হাউসহোল্ড ডিসিশন মেকিং এ তুমি যেটা বললে যে হাউসহোল্ড ডিসিশন মেকিং এও যদিও সে কন্ট্রিবিউট করছে লেবার, এটা একটা আনপেড একটা লেবার হিসেবে রয়ে যায়, এবং আমরা দেখি যে আমাদের লেবার ফোর্স সার্ভিসে একটা হিউজ চাঙ্ক 50% of women are in unpaid work as family contributing to family enterprise or family farm, এবং I don't think that's desirable. সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা এমনভাবে আমাদেরকে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা চিন্তা করা উচিত যে এই বিষয়গুলিও সেখানে আসবে, যাতে আমরা we not only think of income and profit and sustainability of the enterprise and growth, economic growth, but we also think about what is it transformative for women, is it changing the rules of the game in the household, in the society for women, এবং সেটা না চিন্তা করলে আমার মনে হয় we're just being very narrowly focusing on ওভারঅল একটা ডেভেলপমেন্টের কথা আমরা না চিন্তা করে ন্যারোলি ফোকাস করছি। থ্যাংক ইউ সিমিন। সিমিন যেটা বললেন প্রথমে যে উইমেন হ্যাভ টু বি আর্নার্স, দুইটা রোল প্লে করতে হয়। প্রথমে তো ওনাদেরকে চান যে ম্যান ওয়ান্টস দ্যাট আমার ওয়াইফ যেন আর্ন করে, আমরা ডাবল ইনকাম চাই, কিন্তু তারপরে আবার ফ্যামিলিকে ফুল সাপোর্ট দিতে হয়, তো দুই তিনটা লোড হয়ে যায়। আমি দেখি বাংলাদেশে, ফুল এশিয়াতে মহিলাদেরকে শ্বশুর বাড়ি দেখতে হয়, বাপের বাড়ি অনেক সময় দেখতে হয়, নিজের ফ্যামিলিতে দেখতে হয়, তারপরে আবার একটা আর্ন করতে হবে, অনেক চাপ পড়ে। কিন্তু আমি যত মহিলাদের সাথে কাজ করি, আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট উইমেন আর মাল্টিটাস্কিং, ওরা পারে, ওরা নারী উদ্যোক্তা হিসাবে
আর্নও করে, মেয়েদের ফ্যামিলিও দেখে, অনেক প্রেশার হয় কিন্তু করে এটা। উনি আবার বললেন যে এন্টারপ্রেনিউরশিপ হবার জন্য কিছু স্কিলস লাগে, লাইক ক্রিয়েটিভিটি, তারপর রিস্ক টেকিং, which is very true। আর দেখা যাচ্ছে যে কিছু হাতে পয়সা থাকতে হয়, so they don't come from very poor family। আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে নারী উদ্যোক্তা হলে, হাতে পয়সা আসলে যে আসলে কি ওনার ভালো হচ্ছে কিনা এটা আমাদের স্টাডি করা দেখা। সো উই উইল বি আস্কিং দিস কোয়েশ্চেনস। আর আমি এখন আমাদের নেক্সট স্পিকার আছেন, শি ইজ হিয়ার ফ্রম দ্য উমেন্স চেম্বার, বাংলাদেশ উমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিসেস গুলশান নাসরিন চৌধুরী। আমি ওনাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। যেখানে বলেন। গুড ইভিনিং। এখানে দাঁড়িয়ে কথা বলতে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে যখনই একজন মেয়ে উদ্যোক্তা হবে তার ওই কনফিডেন্স থাকতে হবে, তাকে ওই মানসিক বোল্ডনেসটা থাকতে হবে, এবং সে রোকেয়া আপার কথায় মা দুর্গা হতে হবে। জাস্ট সেই কারণে আমি ওখান থেকে উঠে এসেছি, কারণ বসে বসে কথা বললে না মনে হয় কি ঠিক মতো বলা হচ্ছে না। তো আসলেই তাই, আমরা মেয়েরা আমরা কিন্তু মানে আমার সামনে ছেলে মেয়ে সবাই আছেন, ছেলেরা হয়তো ভাবে যে হ্যাঁ ইনকাম মেয়েরাও করবে ছেলেরাও করবে, তো কাজ করার সময় তো এটা তো হবে, মেয়েদেরই তো করতে হবে, বাচ্চা পালতে তো মেয়েকেই করতে হবে, শ্বশুর শাশুড়ি বাবা মার দেখাশোনা তো মেয়েদেরই করতে হবে। এইভাবেই কিন্তু মাইন্ডসেটটা হয়ে এসছে আমার বাবার, আমার ভাইয়ের, আমার হাজবেন্ডের, তাদের। তো কাজে ওনাদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে এটা আর বলার কি আছে, কিন্তু আসলে আমার ছেলেদেরকে এদের মাইন্ডসেট আমরা চেঞ্জ করছি এখন আস্তে আস্তে। কাজে আমার সামনে যারা আমাদের বয়সী বসে আছেন তারা আমি জানি 100% তারা ওইভাবেই চিন্তা করছেন যে মেয়েদেরই তো করতে হবে, মার দেখাশোনা বাচ্চার দেখাশোনা এটা হবে, এইভাবেই চলছে আসলে। তো আমরা মেয়েরা যে জিনিসটা আমি মনে করি যে এই মুহূর্তে যেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের বিআইডিএস এর যেই বিষয়টা নিয়ে ওনাদের চিন্তা ভাবনা বা ওনারা এতদিন রিসার্চ করলেন এবং এত চমৎকার একটা রিসার্চ আমরা পেলাম, প্রত্যেকটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে করেছেন ওনারা। তো সেটার মধ্যে থেকে আমরা কি চাই, আমরা চাই যে আমাদের মেয়েরা উদ্যোক্তা হোক, এটাই ছিল মূল বক্তব্য। এবং উদ্যোক্তা হতে গেলে আমাদের কি করতে হবে, গভর্নমেন্ট কি সাপোর্ট দিবে, ফ্যামিলি কি সাপোর্ট দিবে, আমাদের সমাজ কি সাপোর্ট দিবে, এটা জানতে হবে। প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা মেয়ে তাকে আসলে উদ্যোক্তা সে হতে চায়, তাকে হতে হবে বা তার হওয়ার আগ্রহটা থাকতে হবে, এটা কিন্তু একেবারেই সত্যি। আমার চোখের সামনে আমি সব কিছু, আমি টাকা, আমি প্ল্যান, আমি বিজনেস প্রপোজাল সব রেডি করে দিলাম, কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা নেই, তাহলে কিন্তু আসলে আমাকে দিয়ে হবে না। উদ্যোক্তা হতে হলে প্রথম হচ্ছে যে আমার মনের আগ্রহটা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং যাদের ফ্যামিলিগতভাবে যারা বিজনেস ফ্যামিলির মেয়ে তারা তো আছেই, আমি যেমন বিজনেস ফ্যামিলির না, কিন্তু আমি জানি না আমার কেন যেন খুব ছোটবেলা থেকেই মনে হতো যে নিজের কিছু একটা করতে হবে, সে নিজের কিছু একটা করতে হবে, চাকরি না, ব্যবসায়ী নিশ্চয়ই, কিন্তু খুব ছোটবেলায় যখন ব্যবসা বলতে আসলে আমি কিছু বুঝতাম না, কিন্তু আমি এসছি, আমি বিজনেসে এসছি। তো এটা হচ্ছে আগ্রহ থাকতে হবে। তারপরে যেটা কি সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি থাকতে হবে, কারণ ব্যবসা জিনিসটা এমন, চাকরি যেমন আচ্ছা আপনি পড়াশোনা করেছেন, আপনাকে একটা প্রজেক্টে দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওটা করে ফেললেন, কিন্তু ব্যবসা করতে গেলে ক্রিয়েটিভিটি থাকতে হবে, কারণ যে কোনো বিজনেসেই তার মধ্যে ওই শৈল্পিক মনোভাবটা না থাকলে, এরকম না যে বুটিক
করতে গেলে ক্রিয়েটিভিটি লাগবে। সে যদি একটা বড় ইন্ডাস্ট্রিও করতে চায়, গাড়ির ইন্ডাস্ট্রিও করতে চায়, তাহলেও তার ডিজাইন সেন্স থাকতে হবে। তো সেই জন্যই একটা বিষয় থাকে। আর আরেকটা হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট। হ্যাঁ, সরকারি সাপোর্টগুলো আমরা মেয়েরা যেটা হয় যে যখন আমরা ট্রেড লাইসেন্স করতে যাই বা টিন সার্টিফিকেট করতে চাই বা ব্যাংক লোন নিতে চাই, তখন আমরা যে মেয়ে, আমাদেরকে কিন্তু মেয়ে করেই রাখা হয়েছে, আমাদেরকে বড়ই করা হয়েছে মেয়ে করে। অর্থাৎ আমরা যখন ছোট তখন আমার ভাইয়ের জন্য গাড়ি কিনে এনে দিলে আমার জন্য পুতুল কিনে এনে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের কিছুটা সমস্যা সেটা ফ্যামিলি থেকে আমরা ওইভাবেই বড় হয়েছি। কাজেই এখন এসে যখন আমি ব্যাংকে যাচ্ছি তখন আমার ভেতরে মেয়ে মেয়ে ভাবটা কাজ করে। তো ওই জায়গাগুলোকে আমাদেরই চেঞ্জ করতে হবে, আমাদেরই বুঝতে হবে যে না, আমাকে জানতে হবে, আমাকে ট্রেনিং নিতে হবে। আমি একটা ব্যবসা করব, কি ব্যবসা করব সেটার উপরে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে সবকিছু জেনে নিয়ে কাজে আসতে হবে। আমি যদি সবকিছু জেনে ট্রেনিং নিয়ে কি ব্যবসা করব সেটা আমি ক্লিয়ার হয়ে যদি আমি আসি, তাহলে আমি জানি আমি অবশ্যই সেটা করতে পারবো, অবশ্যই আমার মধ্যে কনফিডেন্স আসবে। এবং গভর্নমেন্ট কিন্তু চায়, হ্যাঁ, সাপোর্ট দিতে চায়, কিন্তু এই যে কিছু কিছু বিষয় থাকে যে জিনিসগুলো আমরা কম জানি এবং যখন জানতে চাই তখন যার কাছে চাচ্ছি তার মাইন্ড সেট আপ যদি থাকে যে হ্যাঁ ওনাকে শেখানোটাই আমার কাজ বা ওনাকে বলাটা আমার কাজ, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি বিরক্ত হয়ে যায় তো ন্যাচারালি তখন একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তো ওই জন্য আমি সবসময় আমি মেয়েদেরকে বলি, আমি একটা ইনস্টিটিউশন চালাই, আমি আমার স্টুডেন্টদেরকে বলি, বিশেষ করে মেয়ে স্টুডেন্টদেরকে, যে শুরুর থেকে কনফিডেন্ট হও। যখন তুমি জানবা অটোমেটিক কনফিডেন্স চলে আসবে। যখন তুমি বুঝতে পারবা, নিয়মগুলো জানবা, তো তাহলে তোমার জন্য কোনোটাই কঠিন না। তো সেই জন্য আমার মনে হয় যে আসলে আমরা এতক্ষণ নাজনীন যা কিছু মানে তার এই রিসার্চে যা কিছু এসছে সবকিছুই খুব খুঁটিয়ে এসছে, এবং সেই জিনিসগুলো যদি আমরা ফলো করি এবং মেয়েরা ব্যবসায়ী হব, ব্যবসা করব, খুবই সহজ। কিন্তু আসলে শুধু কনফিডেন্সটা দরকার এবং জানাটা দরকার। আমার মনে হয় এটুকু যদি কেউ করে তাহলে সামনের দিকে আমরা আরো অনেক বেশি মহিলা এন্টারপ্রেনার পাবো, অনেক বেশি ব্যবসায়ী মহিলা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ গুলশান, নাসরিন। আমি নারী উদ্যোক্তাদের সাথে অনেক 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 দিন থেকে কাজ করছি। আজকে যে প্রেজেন্টেশন ওয়াজ এক্সিলেন্ট। আর আমি অন্য সাইডটা দেখতে পাচ্ছি যে একটা স্টাডিতে কি কি প্রবলেম বের হয়ে আসতে পারে। আমি যতদিন দেখেছি, আমি আজকে থেকে 90s-এ যখন মহিলারা কোনো লোন পেত না, তখন মাইডেস ফাইন্যান্সিং, মাইডেস থেকে ওরা বললেন যে আমরা মহিলাদেরকে লোন দিতে চাই। তো আমি যত মহিলাদের চিনতাম বলতাম আপনারা লোন নেন না কেন? তো বেশিরভাগ বললেন যে আমাদের কাছে কোল্যাট্রাল নাই, আমরা যে কিছু করব কোল্যাট্রাল নাই। কোল্যাট্রাল বেশিরভাগ ভাই কিংবা হাজবেন্ড কিংবা বাবা ইউজ করে চালিয়ে। তো আমরা কোল্যাট্রাল ফ্রি লোন শুরু করলাম। এটা মহিলাদের জন্যই শুরু হয়েছিল, কিন্তু পরে দেখা যায় পুরুষকেও আমরা এসএমইতে দিয়েছি। অ্যাডভার্টাইজ করা গেল, অ্যাডভার্টাইজ করার সাথে সাথে আমরা এত ভালো রেসপন্স পেলাম, তখন আমরা দেখতে পেলাম যে মহিলারা বাসায় বসে পড়ে 4টা শাড়ি, 4টা সালোয়ার কামিজ বানিয়ে বিক্রি করছিলেন, একটা ইনকাম হতো, ছোট ইনকাম হতো আমাদের থেকে। তখন আমরা স্টার্ট করলাম 50,000 to 2 lakhs। বিকজ তখন একটা স্টাডিতে দেখা যাচ্ছিল যে বড় ব্যাংকস বড় লোন দেয় আর মাইক্রো লোন দেয় রুরালি, একটা সার্টেন সেগমেন্ট আরবান এরিয়াজে লোন পায় না। তো আমরা ওই 2 লক্ষ পর্যন্ত দিলাম। অনেক মহিলারা আসতেন, আমি ওদের সাথে তখন বসতাম মাসে 2 বার, কারণ খুব বড় আমার চিন্তা ছিল যে বড় বড় ব্যবসায়ীরা ডিফল্ট করে যান। বড় বড় ব্যবসায়ীরা যখন ডিফল্ট করে যান, এই মহিলারা উইদাউট কোল্যাট্রাল ফার্স্ট টাইম লোন নিচ্ছেন, এনারা যদি ডিফল্ট করেন এদের পরের মহিলারা আর কেউ লোন পাবে না। এটা আমরা ডিসকাস করতাম, সাকসেসফুল বরোয়ারদের উদাহরণ দিতাম।
সো আমাদের কোনো ডিফল্ট হতো না, 100% আমরা লোন ফেরত পেতাম। এরা 2 বছর পরে বললো আপা এই 2 লক্ষ টাকা আজকে হ্যাজ নো মিনিং। তখন আমরা আবার 3 লক্ষ করলাম, 4 লক্ষ করলাম, 10 লক্ষ করলাম। তো আমার চোখের সামনে আমি দেখলাম যিনি 1 লক্ষ নিয়েছিলেন আজকে 25 লক্ষ নিচ্ছেন, যে 10 লক্ষ নিয়েছেন আজকে 1 কোটি নিচ্ছেন বাড়ি বানাবার জন্য। তো আমি মানে আমি খুব পজিটিভলি দেখেছি। তারপরে ওনাদের যেটা পয়সার থেকে যেটা দেখেছি, ফ্যামিলিতে একটা সার্টেন রেসপেক্ট পেয়েছেন। হাজবেন্ড যেটা আগে খুব একটা ওয়াইফকে বুঝতে পারতো না যে ওয়াইফ এত কেপেবল আছে, আস্তে আস্তে দেখে ওয়াইফ পয়সা আনছে, ওয়াইফ স্মার্টেন আপ হয়েছে, ওয়াইফ বাজারে যাচ্ছে, ওয়াইফ আনছে, ওই পয়সা থেকে ওই পুঁজি থেকে আবার মাল্টিপ্লাই করতে পারছে, সেলস জানে, অ্যাকাউন্টস জানে, অ্যাকাউন্টস করতেই হবে। একটা রেসপেক্ট আসলো হাজবেন্ড থেকে, একটা রেসপেক্ট। বাচ্চারা তো খুবই রেসপেক্ট, এই ফ্যামিলির ছেলে মেয়েরা মাদেরকে খুব রেসপেক্ট করতে লাগলো, শাশুড়িরা সাপোর্ট করতে লাগলো। বিকজ এট দি এন্ড দেখছে, শাশুড়ি দেখছে যে হ্যাঁ বাসে পয়সা আসছে, কোয়ালিটি অফ দ্যাট ফ্যামিলি, কেউ ফ্রিজ কিনছে, কেউ ফার্নিচার কিনছে, ইমপ্রুভ হলো। জাস্ট রিসেন্টলি আমি কয়েক মহিলাকে দেখলাম যে ওনারা আর আসছেন না, করছেন না। তা আমি একটু আপসেট হলাম। আমলাম যে আমি এত কষ্ট করে তোমাদেরকে ব্যবসায় না পারলাম, তোমরা শিখলে, ভালো ব্যবসা করলে, লোন নিলে, এক একজন 10 বার লোন নিয়েছি, 2 লক্ষ নিয়ে, 4 লক্ষ নিয়ে, 5 লক্ষ নিয়ে, 10 লক্ষ। এখন তোমরা বলছে না আপা আমরা বাসার থেকেই করি। ও নাতি নাতনি এসছে, মেয়ে ব্যাংকে চাকরি করে, ওর বাচ্চাকে দেখে, বউ অফিসে কাজ করে, ওর বাচ্চাকে দেখে, তো বাসায় থাকে। এই ওমেন এন্টারপ্রেনার্সরা এখন বাসায় থাকে। তো আমি যখন কোয়েশ্চেন করলাম তোমরা ওমেন এন্টারপ্রেনার্স হলে, তোমরা ভালো ব্যবসা করলে, এখন তোমরা বাসায় আছো, মেয়েদেরকে সাপোর্ট করছো, ভালো কথা, কিন্তু বলে না আপা দর্জি আমার বাসা আসে, ব্লক প্রিন্টার আমার বাসা আছে, এমব্রয়ডারি আমার বাসা আছে, আমি বাসার থেকেই তৈরি করে দিই, আমার এখনো ব্যবসা হচ্ছে। সো তখন আমার ভালো লাগলো, দেখে ডাবল রোল করছি, মেয়েদেরকে সাপোর্ট করছে, আবার ইনকামও, ও যে ইনকাম করবার যে মজাটা পেয়েছে, তো ইনকাম ছাড়বে না, বিকজ একটা ইনকামের সাথে রেসপেক্ট ছাড়া একটা ইকোনমিক পাওয়ার এসছে, ওটা ছাড়বে না। কিন্তু ওরা আরেকটা যেটা আছে, খুব অল্পতে ডিস্যাটিসফাই। একটা পুরুষ মানুষ হলে হি ওয়ান্টস টু ক্লাইম রিয়েলি হাই। মহিলারা যা ব্যবসা, এটা আমার নিজের সার্ভে, পার্সোনাল সার্ভে, মহিলারা 20 বছর থেকে কাজ করেছে, ভালো ইনকাম করেছে, সেভিং করেছে, হতে পারে কিছু দোকান কিনেছে, মিলে ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু ওরা কোনোদিন ভাবেনি যে আমি একটা ব্যাংক করব কিংবা আমি বড় ব্যবসাতে, খুব অ্যাম্বিশিয়াস হয় না, কমে অল্পতেই খুশি হয়ে যায় সব। বাই অল অ্যারাউন্ড এভরিবডি গিভস देम সার্টেন রেসপেক্ট, দে হ্যাভ সাম মানি দেমসেলফ, দে ফিল এম্পাওয়ার্ড। এখন বাইরে গিয়ে কথা বলতে পারছে, এসএমই ফাউন্ডেশন কোনো সেমিনার হচ্ছে, ওরা দাঁড়িয়ে কথা প্র্যাকটিক্যাল বলতে পারছে, হ্যাঁ ওখান থেকে আমাদেরকে টাকা দিয়েছিল, আমরা এই করেছি, আমরা এই করেছি, আমরা মিনি মার্ট করেছি, আমরা ওখানে বিক্রি করেছি, আমরা দিল্লিতে গিয়ে কনফারেন্সে এই বলেছি, বাংলাদেশে আমাদেরকে সাবসিডাইজ রেট দিচ্ছে, অন্য দেশে দিচ্ছে না, আমাদেরকে কোলাটেরাল ফ্রি লোন দিচ্ছে, অন্য দেশে মেয়েদেরকে দিচ্ছে না। সো দে হ্যাভ কাম আপ, দিস আর আরবান উইমেন। আমি গ্রামের বলি, গ্রামে 2 কোটি মহিলা সারা বাংলাদেশে, they are poor women, they are not educated women, পয়সা এনজিওসরা একদম ওদের ডোর স্টেপস এনে দিয়েছে, ওদেরকে ফর্মাল ব্যাংকে যেতে হচ্ছে না, ডোর স্টেপসে ব্র্যাক বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, প্রশিক্ষা বলেন, ব্যুরো বলেন, একদম ওদের দরজার কাছে এনে পয়সা পৌঁছে দিচ্ছে। এটাতে সবচেয়ে বড় যেটা হয়েছে যে আমাদের দেশে মেয়েদেরকে ঘরে থাকতে হতো, ওদের কোনো কথা বলবার ওদের ক্ষমতা ছিল না, বাসা থেকে বের হবার ক্ষমতা ছিল না। ওরা বাজার ঈদের সময় ওদের কাপড় ওদের বাবা কিনে দিত, স্বামী কিনে দিত, ওরা বাজারে যেতে হতো না। এখন ওরা বাইরে থেকে বের হতে পারছে, কেন প্রত্যেক সপ্তাহে গিয়ে ওই সেন্টারে ওদের ইনস্টলমেন্ট ফেরত দিতে হয়। একবার বাসা থেকে বের হয়েছে, it has given them access to mobility. সব বাড়ি চোখ খুলে গেছে যে এই মহিলারা, 2 কোটি মহিলারা, ওখানে 99% রেট অফ রিকভারি আছে। আমি যে মেয়েদের সাথে
কাজ করি, ওখানে ছেলেদেরকে দেওয়া যায় ম্যারেজ ফাইন্যান্সিং এ, ছেলেদের তুলনা মেয়েদের রিটার্ন মাচ বেটার। সো ওখানে আমরা শিখি যে হ্যাঁ মেয়েরা যখন নেয় ওরা ফেরত দেয়, আবার গ্রামে যেখানে নিয়েছে ওরা সবাই ফেরত দিয়েছে। ওরা যারা নিয়েছে এখন ওরা ওই পয়সা নিয়ে ওদের বাচ্চাদেরকে পড়াচ্ছে, ওই পয়সা নিয়ে ওরা ছোট ছোট ছোট, আমি নিজে চোখে দেখেছি শ্রীপুরে একটু ডোবাতে একটু মাছ ছেড়েছে, এটা আমার মাছের চাষ, কয়েকটা মুরগি আছে, 15-20টা মুরগি আছে, এটা আমার মুরগি খামার, একটা গরু আছে, কয়েকটা ছাগল আছে, কোলে বাচ্চাকে নিয়ে। কি এম্পাওয়ার্ড যে আপা দেখেন এই ওই যে নারকেল গাছ আমি চারা তুলছি, ওরা যে একটা নতুন করে শিখছে, আর নেগোশিয়েটিং স্কিল, ওদের সাথে বসলে বলবে আমার গাভীর দুধ ওখানে বিক্রি করলে কম দাম পাই, ওইখানে গেলে আমি বেশি দাম পাই, খাবার ওখান থেকে আনলে বেশি দাম দেয়, তাই আমি একটু বেশি দূরে গিয়ে খাবারটা কিনে নিয়ে আসি। ওরা এইসব শিখেছে। দে আর আনএডুকেটেড উইমেন, দে আর এম্পাওয়ার্ড, they have got self-respect, they have got a voice. বাসায় সবাই এখন যখন দেখছে যে এরা জানে বুঝে পয়সা আর্ন করতে পারছে, পয়সা ফেরত দিতে পারছে, ওই পয়সা থেকে লাভ নিয়ে এসে নিজের ফ্যামিলিতে দিতে পারছে, ওরা একটা নতুন সম্মান পাচ্ছে। তারপরে ওরা কমিউনিটিতে আবার ওনাদেরকে নতুন জায়গা দিচ্ছে, ওনাদেরকে কমিউনিটি থেকে ডাকছে, চেয়ারম্যান ইউনিয়নে আপনারা আসেন, আমরা রাস্তা করব, আপনারা আসেন হেল্প করে। তো আমরা সিটি গ্রুপ প্রত্যেক বছর মাইক্রো ক্রেডিট অ্যাওয়ার্ড দেন, ওখানে সারা বাংলাদেশ থেকে আমরা পাই, অনেক এম্পাওয়ার্ড হয়েছে। আর আমি রংপুরে গেছিলাম লাস্ট ব্র্যাকের, ওখানে যেটা আমি দেখতে পেলাম, ওরা প্রত্যেকের হাতে একটা মোবাইল, সবারই হাতে মোবাইল, বলছে হ্যাঁ মাসের শেষে আমরা মোবাইল দিয়ে টাকা জমা দিই, আমাদের ডিপিএস। ওরা এতটা শিখেছে যে ওরা মোবাইল দিয়ে ওদের মান্থলি সেভিংস মোবাইল দিয়ে পাঠাচ্ছে, যেটা অনেক শহরে অনেকে পারে না, যে মোবাইল দিয়ে টাকা পাচ্ছে। আবার একটা মহিলা নিজের বাসায় বারান্দাতে একটা উনি দোকানের মতন বিস্কিট কেক সব কিছু সিঙ্গারা পুরি রেখেছেন, ওখানে দেখে একটা টিভি আছে, বলছে যে কৃষকরা সারাদিন কাজ করে যখন আসে টায়ার্ড, ওনার টিভিতে উনি ওই জি বাংলা আর জলসা ওইগুলো চলে রাত 12টা পর্যন্ত, ওরা সব বসে বসে দেখে, ওনার থেকে চা খায়, সিঙ্গারা খায়, ওনার ব্যবসা রাত 12টা পর্যন্ত। তো ওনারা যে নিজের মাথা ইউজ করতে পারছেন, ক্রিয়েটিভিটি যেটা বললেন সিমিন, ক্রিয়েটিভিটি ইউজ করতে। আপনারা একটু বাইরে যান, ঢাকার বাইরে যান, জায়গায় জায়গায় দেখবেন আজকাল মেয়েরা করছে, সম্মান পাচ্ছে, নিজে অনেক এম্পাওয়ার্ড ফিল করছে। আগের মেয়েরা নাই, এখন নতুন ওদের হাতে অল্প পয়সা দিয়ে, কিন্তু অল্প পয়সা দিয়ে অনেক অনেক পরিবর্তন আনতে চায়। I have seen a different, very positive picture, which I learn myself and I share with others. So I'm happy that these এই লার্নিংস গুলো আসছে, so that we are on the right track. আমি সবসময় পজিটিভটা দেখি, so I hear some of this, but হ্যাঁ পলিসি সাপোর্ট আছে 10%, এখন রিসেন্টলি হচ্ছে, আমরা যখন ফার্স্ট দিয়েছি 17%, 16% মাইক্রো ফাইন্যান্সিং দিয়েছি, ওটাতেই মহিলারা ব্যবসা করছে, এখন ওরা 10% পাচ্ছে। আর পলিসি সাপোর্টেও এক্সপোর্ট করতে যাচ্ছে, দেখা যায় পাকিস্তান, ইন্ডিয়া, ওরা ফ্রি টিকিট দেয়, ফ্রি স্টল দেয় মেয়েদেরকে, আমাদের এখানে এক্সপোর্ট প্রমোশন গুলো এখনো দেয় না। সো এটা দিয়ে আমরা পেয়েছি, পাওয়া যায়নি এখনো। দিস ইজ দ্য সাপোর্ট উই স্টিল নিড, বাট ব্যাংকসদের উপরে অনেক প্রেশার দেওয়া গেছে মেয়েদেরকে দেওয়ার জন্য, and you cannot blame them because collateral free loan নিয়ে বড় বড় ব্যবসায়ীরা collateral দিয়েও they don't pay back money. So when you are giving collateral free loan, what does a bank have if you don't come back with the loan? কিছুটা তো কাগজ কলম লাগবে, it doesn't mean anything, একটা গ্যারান্টি কারোর থেকে, ওটা it doesn't mean anything, but they are good business people, তো ওরা আসে কিন্তু পয়সা ফেরত নিয়ে। আপনি একটু স্টাডি করে দেখেন, পুরুষ মানুষ আর মেয়ে মানুষদের মধ্যে মেয়েরাই পয়সা ছেলেদের থেকে বেশি দেয়।
আর আমি জাস্ট লাস্ট মান্থে ওয়ান রিপোর্টার কল মি আর বলেছেন যে স্টাডিতে বের হয়েছে আজকাল মেয়েরা কম লোন নিচ্ছে। তো আমি বললাম যে আপনি বলেন এই স্টাডিটা আমার মনে হয় না ঠিক আছে, বিকজ আই এম উইথ আ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আই এম উইথ ব্র্যাক, আমাদের লোন কিন্তু কোথাও কম হয়নি। তো আপনাদের স্টাডি কেন রিফ্লেক্ট করে যে মেয়েরা কম লোন নিচ্ছে? মেয়েরা কম, এই যারা বাসায় বসে গেছে, যাদের কথা আমি বললাম নানি হয়ে গেছেন, দাদি হয়ে গেছে, ওনারা বাসায় বসে গেছেন, কিন্তু তারপরেও দে আর টুডে, আগে ওনাদের 50,000 টাকা নিয়েছেন, আজকে থেকে 20 বছর আগে 1 লক্ষ টাকা নিয়ে, এখন ওনাদের নিজস্ব দোকান আছে। এখন ওনারা বাসায় বসে বসে 15,000 20,000 আর্ন করেন, খুশি। পুরুষ মানুষ হলে 5 লক্ষর কিছু ট্রাই করতে অ্যাম্বিশন, উইমেন আর স্যাটিসফাইড উইথ লেস। So this is my learning, and আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি BIDSকে ধন্যবাদ জানাই for inviting me to speak, and I also sorry floor থেকে questions নিবার ছিল, আমি sorry that I did not, I thought that would be invited earlier. Please বলেন, sorry I should have asked that in 5 minutes. আজকে এই সেশনটা কত? আমি ফাতেমা, ব্র্যাক রিসার্চ এন্ড ইভালুয়েশনে কাজ করছি। আমি একটা স্টাডি করেছি, এটা শেয়ার করছি আর কি, যে উইমেন এন্টারপ্রেনিউর উপর। সো আমার স্টাডিটা ছিল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অফ ইকোনমিক, কাছে, আচ্ছা সরি, ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অফ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ পুয়ার এন্ড ভালনারেবল উইমেন ইন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। সো আমরা বেস লাইন করেছি, দেন এন্ড লাইন করেছি। বেস লাইনে যেটা পেয়েছি যে নারায়ণগঞ্জ যদিও হিস্টোরিক্যালি অনেক বেশি রিচ ইন মানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, অলদো বাট পুয়ার এন্ড ভালনারেবল বলতে তাদের অ্যাসেট ভ্যালু আমরা পেয়েছি 20,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা। সো দে আর ভেরি পুয়ার এন্ড ভালনারেবল। এটা শুধু একটা ইন্ডিকেটর, আরো ইন্ডিকেটরের এগেইনস্টে আমরা এদেরকে পুয়ার এন্ড ভালনারেবল বলেছি। প্লাস প্রোগ্রাম তো আছে, তারা তাদেরকে সোশ্যাল ম্যাপিং এন্ড পিআরএ আরএ করে দেখেছে তারা পুয়ার এন্ড ভালনারেবল। এনিওয়ে, সো আমরা যখন বেসলাইন করি তখন তাদেরকে পেয়েছি মাত্র 4% ইকোনমিক, মানে এই এন্টারপ্রেনিউরে ছিল। বাট ওভার দ্য জাস্ট আফটার 1 ইয়ার যখন আমরা এনলাইন করি তখন পেয়েছি 32% ইনক্রিজড। সো এটা কিভাবে হলো? যেহেতু তারা খুবই পুয়ার এন্ড ভালনারেবল, এবং আমাদের রিভিউতেও দেখি যে ইন্ডিয়ান একটা প্রজেক্ট, ইন সেলফ হেল্প প্রজেক্ট, যে তাদেরকে বাসা থেকে বের হতে দেয় না, কারণ কিছু সোশ্যাল এন্ড কালচারাল নর্ম আছে যে উইমেনরা ডমিনেটেড বাই কেয়ার গিভিং জব। সো হাউ, মানে তারা ওইখান থেকে বের হলো, কিভাবে এটা ইনক্রিজ হলো? সো এখানে আমরা একটা জিনিস যেটা পেয়েছি সেটা হলো যে মানে অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার অ্যাওয়ারনেস হাউসহোল্ড টু কমিউনিটি লেভেল যদি দেওয়া যায় তাহলে তাদের মধ্যে মোটিভেশন আসে। প্রথম তো তাদের হাজবেন্ড এবং মানে তাদের যারা ক্লোজ তাদের কাছ থেকে মোটিভেশন এসে তাদের মধ্যে এক ধরনের মোটিভেশন ডেভেলপ করে, এবং পরে তাদের যে নর্মস এটা তারা ভাঙতে সক্ষম হয়, এবং এতে তাদের 32% ইনক্রিজ হয় আফটার 1 ইয়ার ইন্টারভেনশন। সো enabling environment to create an entrepreneur, which is quite important. So that's what I wanted to share. Thank you so much. বলেন, মাইকটা দিবেন। সবাইকে বিকেলের ধন্যবাদ, বিকেলের শুভেচ্ছা। আমি মাহবুবা বেগম, নির্বাহী পরিচালক বাউসি। আমি এনজিও, আমার সংগঠনের নাম হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ উইমেন ফর সেলফ এম্পাওয়ারমেন্ট। আমি কাজ করি ঢাকা শহরে। আমি ওনার সাথে একমত হয়ে একটা কথা বলতে চাচ্ছি, যেটা যে আসলে আমাদের মাইন্ডসেটের ব্যাপার। আমি যখন কাজ শুরু করেছি, একটু খুলে বলি, যেটা আমি তখন যে লোন প্রোগ্রামটা শুরু করি তখন যাকে দিয়ে শুরু করি সে হলো 5 ছেলের মা। 5 ছেলেকে বিয়ে করার পরে 5 ছেলে আলাদা হয়ে গেছে। তারপরে তাকে তার হাজবেন্ড আর তার চিন্তা হলো যে ছেলেরা যখন আলাদা হয়ে গেছে, আমাদের তো অনেক বয়স হয়েছে, কিন্তু তার অল্প বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে, যেহেতু 5 ছেলের বিয়ে হয়ে গেছে সে মনে করছে যে এখন সে বুড়া হয়ে গেছে। এখন তাদের করণীয় কি? তারা ভিক্ষা করবে। এমনকি আমাদের যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করেছি,
তাদের চাহিদা অনুপাতে আমরা তাদের সেভিংস করা শুরু করছি। তারা প্রকাশ করছে যে আমরা একটা সেভিংস করতে চাচ্ছি। তার কারণ হলো তাদের বাচ্চারা যে স্কুলে তারা দিতে চাচ্ছে, তাদের বাবা দিতে চাচ্ছে না। বাবার কথা হলো রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে, আর মার কথা হলো সে একটু লেখাপড়া শিখুক। তো এই যে দুজনের মধ্যে যে একটা তফাৎ, এখানে মারা বাচ্চাকে স্কুলে নিয়ে আসছে, কিন্তু বাবা তাকে চকের পয়সা দেয় না। একটা চকের দাম হলো চেনা না সেই সময়, আর 96 দিকে দিবে না। তখন মা কত হলো যে বাবা যখন রিক্সা চালাতে যায় তখন তাকে 1 টাকা দিয়ে যায় কিছু খাওয়ার জন্য, কিন্তু তার স্কুলে যাওয়ার জন্য যখন একটা চকের দাম চাই তখন সে দিবে না। তখন তারা বললো যে এই 1 টাকা আমরা সেভিংস করব। ওই সেভিংস দিয়ে কিন্তু আমরা সেভিংস শুরু করেছি। সেভিংস দিতে গিয়ে তখন তারা তাদের বিভিন্ন রকমের যে বুদ্ধি যেটা তারা ডেভেলপ করছে, যে আমরা সপ্তাহে 5 টাকা দিব। তার কারণ হলো তারা বিভিন্নভাবে তাদের যে দক্ষতা, যে বাজার করব এই করব সে শুরু করছে। ওই যে তাকে আমি যে ভিক্ষা করতে যাবে, এটা আমার মনে খুব লেগেছে। তার কারণ সে আমার সাথে 6 মাস যাবত কাজ করছে। আমি তাকে বললাম যে আপনি আপনার হাজবেন্ডকে বলেন যে বসে কি কাজটা করলে আপনাদের দুজনের চলবে। তখন সে আমাকে বলল যে তার হাজবেন্ড বলেছে যদি পান বিড়ির সিগারেটের যে একটা বাক্স তার দিয়ে যদি সে বসে তাহলে চলবে, তা করতে লাগবে 500 টাকা। আমি সেখানে তাকে 500 টাকা দিলাম। আমি বললাম যে আপনি আমাকে ডেইলি 5 টাকা 10 টাকা করে ফেরত দিবেন। উনি আমাকে যখন 5 টাকা 10 টাকা দিচ্ছে, আমি দেখলাম 4 সপ্তাহ পরে সে আমাকে 20 টাকা দিচ্ছে। তাই বললাম খালা যে আপনি 200 টাকা কিভাবে দিলেন? তখন সে বললো খালা বুদ্ধি হয়েছে না, স্বামী যখন এটা বসে বিক্রি করে আমি তো এমনি বসেই থাকি, আমি 2 কেজি চাল কিনে এনে বসে পাশে পিঠা বানাই। এই যে পিঠা বানালো এখান থেকে তার আয় বাড়লো। এইভাবে আমি আরেকটা ফ্যামিলিকে ঠিক সেম অবস্থায় ভিক্ষা করবে, সেখানে সে রুটি বানায়, তার হাজব্যান্ড লাকড়ি বিক্রি করে, আর উনি রুটি বানায় রিক্সাওয়ালাদের খাওয়ায়। এইভাবে কিন্তু আমি ক্রেডিট প্রোগ্রামটাকে শুরু করছি। এমপাওয়ারমেন্ট, ইকোনমিক এমপাওয়ারমেন্টের কথা চিন্তা করে আমরা শুরু করছি ওমেন এমপাওয়ারমেন্ট। ওমেন এমপাওয়ারমেন্ট একটা ভ্যাগ জিনিস, যে এমপাওয়ারমেন্ট কি হবে, কিসের এমপাওয়ার হবে। কিন্তু যেখানে আমি দেখলাম সে সিদ্ধান্ত নেওয়ার এমপাওয়ারমেন্ট, তার যে সেভিংস করার একটা ইচ্ছা, সেটা যদি যে করতে পারে তাহলে তার একটা এমপাওয়ারমেন্ট হলো, যে সেভিংস করলাম আমার একটা টাকা আয় হলো। যখন সে বিক্রি করলো তখন চিন্তা করলাম যে সে ইকোনমিক এমপাওয়ারমেন্টের দিকে যাচ্ছে। এইভাবে আমরা শুরু করেছি। একটা ভালো ওইখানে যে সামাজিক অবস্থা ছিল ঢাকা শহরে, মানে 5টার পরে কোনো মেয়ের লোক ওই বস্তি এলাকায় যেতে পারতো না। বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট, ধর্ষণ, বিভিন্ন রকমের ঘটনা ঘটতো এখানকার পাওয়ারফুল ব্যক্তিদের মাধ্যমে। ওই জায়গাটা পরিচ্ছন্ন হয়েছে। কিন্তু এখন যেটা দেখছি আমি, ধন্যবাদ, আর তো যদি বলতে একটা এখন যে ঘটনাটা ঘটেছে, উনি যেটা বললো যে কমে যাচ্ছে কেন। আমার যে সদস্য একটা বাচ্চা, তার 3 মাসের বাচ্চা রেখে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, যখন সেপারেশনে চলে আসছে, সেই মেয়েটাকে কিন্তু প্রথম গার্মেন্টসে চাকরি শুরু করলো, বাচ্চা যখন প্রবলেম হলো সে ছেড়ে দিল। ওই মেয়েটা আমাদের এখানে টেলারিং এর প্রশিক্ষণ নিল। টেলারিং এর প্রশিক্ষণ নিয়ে সে টেলারিং এর ব্যবসা শুরু করলো। ওইটা করে এখন তার ছেলে ইঞ্জিনিয়ার। এখন তার মাকে কাজ করতে দিচ্ছে না, তার মা বোরকা পরবে। আমি বললাম যে তুমি বোরকা পরা কেন? বলে আপা ছেলে বড় হয়েছে না। ছেলে বড় হয়েছে যখন তোমার দিকে মানুষের তাকানোর সময় হয়েছে তখন তুমি বোরকা পরো নাই, এখন তো তোমার দিকে তাকাবে না। তাকান তুমি, এখন তোমার ছেলে ইঞ্জিনিয়ার, তোমার বয়স হয়েছে, তুমি এখন বোরকা পরো কেন? আমি এখন দেখতেছি যে মেয়েরা যখন ওই যে বলেন 1 লাখ টাকা 2 লাখ টাকা নেয়, তখন তার হাজবেন্ডরা মনে করে যে আমার ওয়াইফ খুব এম্পাওয়ার ফিল করছে, ওইটা তারা তখন তাকে থামায় দেয়। আমি যাদের নিয়ে কাজ করছি আমি এখন দেখি যে তাদের মধ্যে হয় সেপারেশন, না হয় থেমে যাচ্ছে। আরেকটা জিনিস আসছে যেটা যে বোর এত পাওয়ার ঠিক নয়, এটা সমাজ অ্যাকসেপ্ট করছে। কিন্তু একটা সময় যে সমাজে আজকে যে শিক্ষিত ছেলেপেলে দেখি, এই মায়েদের কারণে কিন্তু এত শিক্ষিত ছেলেপেলে ঘর থেকে বেরিয়ে এসছে। কিন্তু এখন কিন্তু ওই শিক্ষিত ছেলেপেলেরা কিন্তু এখন মনে করছে যে নারীরা তো এম্পাওয়ার। আমার মনে হচ্ছে যে এরকম একটা আবহাওয়া দেশের মধ্যে চলছে। আমাদের ওই বিআইডিএস কে আমি আশা করব যে এই জিনিসটা দেখে একটা সোশ্যাল অ্যানালাইসিস, যেটাকে আমি বলবো, আমাদের ইকোনমিক অ্যানালাইসিস শুধু দেখলে হবে না, আমাদের সোশ্যালটা যদি না দেখি তাহলে কিন্তু ধপ করে ধসে পড়বে আমাদের সমস্ত উন্নয়ন। ধন্যবাদ। ছোট করে প্লিজ আপনাদের পিছনে বলবেন। হ্যাঁ বলেন। মেয়েরা কথা বললাম, পুরুষের কথা বলবো।
আমরা ইনভাইট করব পুরুষ Thank you for giving me the opportunity to speak. I want to thank all the panelists and the chair for a very detailed analysis into the scene. And Ms. Mahmud is actually right. We don't have enough information about entrepreneurs today. So I think I'm just going to repeat just for a little bit. I was trying to organize my thoughts when you were all speaking, and I wanted to mention this, even though it has been mentioned, which is about, again, the current mindset. So, I mean, microfinance and, the SME programs, they've been initiated for a while now. So I think, if you want to really think outside the box and try to achieve full circle, what we really do have to focus on is the mindset. I mean, I don't think you're absolutely right. We are more able than men to do a lot of things. We can do it all. But I think it's quite unfair to ask us to do it all. If we're asked to have more responsibility in an income generating sphere, why should men also not be expected to take more responsibility in the family range? So this is just one aspect. And I think, if we truly don't move out of this patriarchal society into an equalist society, we're not going to go full circle. Although I do believe that we have saturated the rural scene a lot with microfinance SME, we're doing really well. Lots of success stories. But I think this is a very important component. I think it's not like it's time to not use that as an excuse anymore. I think we do need to hammer the equalist society sphere in every seminar, in every conference, in every awareness program that we do. And we're trying to do that through NGOs, my NGO does that as well. Another thing I think we haven't really talked about as a component of the youth is if you're looking at women in entrepreneurship, and if we're looking at a country like Bangladesh with a major youth bulge, I think if you want to think outside the box, we can also start tapping into sources of women entrepreneurs from a youth structure who maybe don't have the responsibilities of a husband and a family or children. If we can inspire, if we can stimulate women to get into this field of business and entrepreneurship early, and perhaps establish themselves even before they get married, even before they have children, that can be a huge source of income for them, income independence for them, empowerment for them, even before they have all of these social, personal, filial responsibilities. And one more thing I wanted to say was a source of this sort of intervention could be some sort of public-private partnership. I know that Grameen Phone, the Grameen Phone Bangladesh, which functions here, they do a lot of training programs for women entrepreneurships. So why not do competitions, training programs? Obviously, it's not possible for the government to cater to all the 50% of the women we have in Bangladesh. So this could be a good sort of intervention that the CSRs of companies can take into account. And finally, what I would just like to say is, yes, I think that the issue of putting women in a certain box of jobs that you mentioned about in the trigger presentation, I think, again, if you're looking at youth, I don't think we can put them in a box like that anymore, because as Ms. Mahmud said, we are having more educated women. We're trying to stimulate 100% education amongst men and women in primary and secondary enrollment. So why should we expect women to get lower income or a certain income related job? They should be able to enter into any job field as men. So again, like this sort of intervention will come through training, schools, education sector, private sector, CSR. I think we have to work together with all of these. Thank you. Thank you. Please. কাজ করছেন একটা সরি আমি আবার একটুখানি নাম্বার শেষ করে দিব, হয়তো সেশন চেয়ার একটু পরে শেষ করে দিবেন, তাই সুযোগটা নিলাম। এতক্ষণ ধরে কথা বললাম সব মেয়েরা, হ্যাঁ, উইমেন এন্টারপ্রেনারশিপের মধ্যে কোথাও বলা ছিল না যে একজন মেল ডিসকাসেন্ট ছিলেন, সারপ্রাইজিংলি উনি অ্যাবসেন্ট, আই ডোন্ট নো ওটার মধ্যেও কিছু ছিল কিনা। আর এখানে এতজন বলছি, এতজন মেল আছে, এইটাই হচ্ছে আসল জিনিস। মানে why can't we have some intervention from so many male colleagues here এবং friends and others?
হ্যাঁ, মনে হলো যেন উইমেন অন্টারপ্রিনারশিপ বা পুরো জায়গাটাতে এটা আমাদের জায়গা, আমাদের সলভ করতে হবে। বিরুদা মনে হয় উদ্ধার করতে চায় সবাইকে। সরি যদি চেয়ার অনুমতি দেন, আমি এইটুকুই বলার ছিল। থ্যাংকস এ লট। বলেন, আপনি বলেন। We have one brave young man. হ্যালো, আমার যেটা মনে হচ্ছে নাজনীর সংখ্যাগুলো দেখে যে 15 ভাগ এখানে সাপ্লাই সাইডটা ঠিক আছে, ডিমান্ড সাইডের মধ্যে একটু সমস্যা আছে, এবং ডিমান্ড সাইডের মধ্যে সমস্যা থাকলে পলিসি মেকারদের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্টের সবচেয়ে একটা শক্তিশালী দীর্ঘমেয়াদী একটা ভূমিকা রাখতে হবে। সেই জায়গাটায় আমরা বর্তমানে যত সেন্ট্রাল ব্যাংকগুলো দেখি এগুলো মূলত ম্যাক্রো ইকোনমিক একটা সেন্ট্রাল ব্যাংক, কিন্তু বিশ্বযুদ্ধের পরে এগুলো ডেভেলপমেন্টাল ক্যারেক্টার গুলো ছিল। বাংলাদেশে এটা নিয়ে একটু ডিবেট আছে, যেটা ডেভেলপমেন্ট, যেমন প্রিভিয়াস গভর্নর ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং বলতেন, এখন আমরা সেটা অতটা শুনি না। কিন্তু ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং এর আরেকটু এম্পাওয়ারমেন্টের যেটা দরকার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে মেয়েরা যে এন্টারপ্রেনারশিপে আসবে শুধুমাত্র ইমোশন ইউফোরিয়া থেকে আসবে না, স্কিল ট্রেনিং এর যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়, যেরকম আমরা উন্নত দেশেও এখন পর্যন্ত দেখি, যেমন টেইফ আছে অস্ট্রেলিয়াতে, তো তারা যখন ওইরকম হেয়ার স্টাইলিং, ড্রেসিং এবং অনেক কিছু যখন ওই ট্রেনিং গুলো থাকে সেটাকে হয় ট্রেনিং ড্রিভেন যে এন্টারপ্রেনারশিপ। মানে আমার ভেতরে এমনি আমি বেরিয়ে গেলাম, হাজবেন্ড ডিভোর্স করলো বেরিয়ে গেল বা সংসারের আয়ের তাগাদা, কিন্তু স্কিল বেসড এই ব্যাপারগুলোকে সরাসরি সেন্ট্রাল ব্যাংক ইন্টারভিন করবে না, বা সরাসরি সেন্ট্রাল ব্যাংকের তো কাজ না যে ট্রেনিং সেন্টার খুলে দেয়া, কিন্তু এগুলো এবং সরকারের সাথে আরো যেটা সেফটি নেট থাকে সেগুলোর সাথে আমরা বলছি এম্পাওয়ারমেন্টটা স্কিল এন্ড ট্রেনিং বেসিসে আসা উচিত। তা না হলে আমরা শুধুমাত্র গোল্ডেন প্লাস এ প্লাস সমানে শিক্ষা তৈরি করছি, সেখানে ভোকেশনাল শিক্ষার রিলেটিভ শেয়ারটা খুব কম। তো সেখানে ইনস্টিটিউশনাল রোলটা কি হতে পারে সেটা আমার জিজ্ঞাসা। Vidya was not really looking for an answer because we know this is what needs to be done. When I was presenting, that was the question, that though we always say that mostly it's the finance and credit, that is the basic constraint for women entrepreneurship, but at the end of the day we see that it's not. Even if there is the supply side abundance in quote for women, but still the quota of this 15% is not availed. So that means there is something else, and training is very important. And training, as I mentioned, it's not only the skill training per se, skill of doing a business. That kind of training is also necessary. It's not just training on making a doll or handicrafts or something, but really running a business, how to run a business, how to keep account and all those things. That is very important. Dr. Nazneen, thank you very much for your excellent presentation. I thank the panel speakers, Simeen, Mahmud and Gulshan, Nasreen, and thank you. আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।